লাইভ শুরু হয়ে গেছে। আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন, ভয়েস ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা। সবকিছু যদি ঠিক থাকে 9টা 15-তে ক্লাসে আসার কথা, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল। 9টা 45-এ ক্লাসে আসলাম। এই টাইমে আসবো ক্লাসে, অর্থাৎ 9টা 15 কিংবা 9টা 45-এ, সর্বোচ্চ 8টা 45 থেকে 9টা 45 এই সময়ের ভিতরেই। তো আপনারা যারা সাথে আছেন একটু কমেন্ট দেন সবাই। বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন? ব্যাংক ম্যাথ চান নাকি বিসিএস ম্যাথ চান? প্রিলিমিনারি ম্যাথ চান নাকি রিটেন ম্যাথ চান? বাংলা ভার্সন ম্যাথ চান না ইংলিশ ভার্সন ম্যাথ চান? সবাই একটু কমেন্ট দেন। বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে দেখছেন এবং ভয়েস এবং ভিডিও সব ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট দেন। আমি যদি দেখি সবকিছু ঠিক আছে তবে ক্লাস শুরু করব। এখন 9টা 45 বাজে, আশা করা যায় 10টা 15 অর্থাৎ 1.5 ঘন্টার মতো ক্লাস কন্টিনিউ করব। তার আগে আমার লাইভটা একটু শেয়ার দিয়ে আসি, আর আপনারা যারা দেখছেন আমার লাইভটা, আপনারা আমার লাইভটা একটু শেয়ার দিবেন। লাইভ আপনাদের কাছে আবারও বলছি যে আপনারা যারা আমার লাইভটা দেখছেন সবাই আমার লাইভটা একটু শেয়ার দিবেন। ভলিউম একটু বেশি আছে, যাক ভলিউম বেশি থাকাই ভালো। আজকে হচ্ছে ইকুয়েশন ফরম্যান অর্থাৎ সরল সমীকরণের উপরে দ্বিতীয় ক্লাস। আমি একটু লাইভটা একটু শেয়ার দিয়ে আসি। আমার যে প্রাইভেট গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে শেয়ার দিলে আমার এই গ্রুপে যে ভাই বোনেরা আছে ওরা সহজেই আমার ক্লাসগুলো দেখতে পারবে। ভয়েস ভিডিও ঠিক আছে না আজকে? হ্যাঁ, ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। আজকে আমরা অনেকগুলো ব্যাংক ম্যাথ শিখবো, ইংলিশ ভার্সন সরল সমীকরণের উপর 3টা ক্লাস, আর 3টা ক্লাসই রিটেন ম্যাথ। আপনারা দেখছেন যে রিটেন ম্যাথগুলো কিন্তু আমি একেবারে বেসিকে বোঝানোর চেষ্টা করি। বেসিক বলতে রিটেন ম্যাথ 2-3 লাইনের মধ্যে, অর্থাৎ একেবারে সংক্ষিপ্ত করে জিস্ট যে জিনিসটুকুন সেই জিনিসটুকুন আপনাদের বোঝানোর চেষ্টা করি, যাতে এবং ম্যাথ কিন্তু আমি ভিতরে অনেক বেশি কোশ্চেনটা আমি খুব সুন্দর করে অ্যানালাইসিস করি, যাতে আপনারা কোশ্চেনটা বুঝতে পারেন, ম্যাথটা সুন্দর করে বুঝতে পারেন। এবং এই ম্যাথ কিন্তু আমি অঙ্ক সমাধান করতে গিয়ে কিন্তু আমি খুব বেশি লাইন করি না, সংক্ষেপে অল্প কয়েকটা লাইনের ভিতর ম্যাথটা সমাধান করে দিই। এগুলো আসলে একটা টেকনিক, ঠিক আমিও যেভাবে এভাবেই সবসময় ম্যাথ সমাধান করছি। যাক, অনেক ভাই বোন যুক্ত হয়েছেন আমাদের সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা খাতা এবং কলম নিয়ে বসেন, খাতা কলম নিয়ে টেবিলে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। আমি আমার প্রাইভেট ব্যাচের যেসব ভাই বোনেরা আছে সবাইকেই বলি, সবাই আসলে খাতা কলম নিয়েই বসে আমার সাথে। এখন খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন, এবং ক্লাসটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন, ক্লাসটা যখন পুরোটা শেষ হয়ে যাবে তখন পুরো ক্লাসটা আপনি আস্তে আস্তে ধীরে 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 পুরোটা খাতায় করবেন, খাতায় করে ক্লাস নোটটা আমাকে দেখাবেন। তাহলে দেখবেন যে আপনার এই ম্যাথ নিয়ে আর কোনো জড়তা নাই, সমাধান হয়ে গেছে। তাহলে সরল সমীকরণের উপরে 3টা ক্লাস, আবারও বলি সরল সমীকরণের উপরে 3টা ক্লাস, আর অংশীদারি কারবারের উপরে 2টা ক্লাস। এই 5টা ক্লাস যারা বুঝবেন আশা করা যায় তাদের ব্যাংক বিসিএস হবে। আর আমি যেভাবে সুন্দর করে ভেঙে ভেঙে ইংলিশ ভার্সন ব্যাংক ম্যাথ বুঝাই, আপনারা যে বুঝবেন না এমনটি নয়। আপনারা যদি যারা বুঝবেন তারা বুঝবেন, যারা বুঝবেন না তারা বোঝার চেষ্টা করবেন, একটু একটু বুঝলে আস্তে আস্তে বুঝবেন। আর যারা একবারেই বুঝতে পারবেন না, মাথার উপর দিয়ে যাবে আমার বোঝানোর পরেও, আমি মনে করব তাদের এই সাইডটা লিভ করা উচিত, অন্য সাইডে ট্রাই করা উচিত, সেটাই ভালো হবে। যাক, সাথে থাকেন, আস্তে আস্তে প্র্যাকটিস করেন। যারা একবারে নতুন তাদের বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু নিয়মিত প্র্যাকটিস করলে আপনারা দেখবেন এগুলো সহজ হয়ে যাবে। যেমন আমি প্রতিদিন লাইভ ক্লাস দিচ্ছি, আমার পেইড বেসে যেসব ভাই বোন আছে তারা কিন্তু প্রতিদিন আমার সাথে থেকে করতেছে, তার মানে কি তাদের কিন্তু অনুশীলন হচ্ছে।
তারা পারতেছে, তারা শিখতেছে। এই ম্যাথগুলো আপনি কিন্তু পারেন, কিন্তু আপনি পরীক্ষার হলে পারবেন না। কারণ কি? আপনার অনুশীলনে নাই। আপনি সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন ম্যাথ করেন, কখনো করেন তো কখনো করেন না, আপনার প্র্যাকটিসে নাই। আর অনেক বই ঘাটাঘাটি করে কোথা থেকে কি পড়বেন না পড়বেন হারিয়ে যাবেন ম্যাথের জগতে। আর আমি কিন্তু অনেক বই ঘাটাঘাটি করে একেবারে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আপনার সামনে নিয়ে আসি, যে ম্যাথগুলো করলেই 100% আপনার ইনাফ হয়ে যাবে। যাক, কথা না বলে আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন জয়েন করছে, 26, 27, 28 জন। পজিত্রণ রায়, ধূসর, জিৎ মল্লিক, সোহেল ভাই, রানা ভাই, মনি ভাই, রাসেল ভাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় ভাই বোন যারা ছিল, যেমন এই যে মশিউর ভাই, তারপর আলফাজ ভাই, আপনাদেরকে দেখতেছি না, আপনাদের না দেখলে আসলে আমার ভালো লাগে না। যাক, কথা না বলে আমরা সোজা চলে যাই ক্লাসে, নাকি? দেখেন কি আছে, একটা একটা করে ম্যাথ করি। রাতও একটু হয়ে গেছে, যেখানে 9টা 15-তে ক্লাসে আসার কথা, আমি সেখানে ক্লাসে আসছি 9টা 45, আধা ঘন্টা দেরি করে আসছি। প্রথম ম্যাথ, এই ম্যাথটাতে কি বলছে দেখেন, ট্যাক্সি ফেয়ার ইজ ডিসক্রাইবড। আবারও বলি, ইংলিশ ভার্সন ম্যাথ আপনি যত করবেন আপনার ম্যাথের দক্ষতা যেমন বাড়বে, আপনার ইংলিশের দক্ষতাও তেমন বাড়বে। শুধু তাই নয়, আপনি একটা বাংলা ভার্সন ম্যাথ করতে গেলে আপনি কিন্তু ভাষা ভাষা করে ম্যাথটা সমাধান করতে পারেন। ইংলিশ ভার্সন ম্যাথ করতে গেলে আপনার প্রতিটা পয়েন্টের উপরে ফোকাস করে বুঝে বুঝে করতে হয়। এর জন্য আপনি যত বেশি ইংলিশ ভার্সন ম্যাথ করবেন, আপনার ম্যাথের দক্ষতা বাড়বে, আপনার ইংলিশের দক্ষতা বাড়বে। আর একই ম্যাথ ইংলিশ ভার্সনে করলে আপনার বাংলা ভার্সন ম্যাথও প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আর আমি এই ম্যাথগুলো করানোর সময় কোশ্চেনটা খুব সুন্দর করে বুঝাই, আর ভিতরের সমাধানটা 2-4 লাইনের মধ্যে শর্টে দেখাই। কি বলছে দেখেন, ট্যাক্সি ফেয়ার ইজ ডেসক্রাইবড বাই দ্য ফলোয়িং রিলেশনশিপস। বলছে যে ট্যাক্সি ফেয়ার মানে বাসের ভাড়া ইজ ডেসক্রাইবড, ব্যাখ্যা করা হয় কিভাবে, বাই দ্য ফলোয়িং রিলেশনশিপ। এই নিচের সম্পর্কের মাধ্যমেই ট্যাক্সি ফেয়ার ব্যাখ্যা করা হলো। এই সম্পর্কটা কি আমরা দেখি। টোটাল ট্যাক্সি ফেয়ার, মোট ট্যাক্সি ফেয়ার, মোট ট্যাক্সি মানে বাস ভাড়া হচ্ছে ফিক্সড কস্ট। ফিক্সড একটা কস্ট দিতে হবে আপনাকে, আপনি যদি একটা ট্যাক্সি ভাড়া করেন। এরপরে টাকা এ আপ টু 2 কিলোমিটার। আপনি যদি 2 কিলোমিটার পথ যান, যেমন আমার এই গোপীবাগ থেকে মতিঝিল পর্যন্ত 2 কিলোমিটার পথ, আপনি যদি এখান থেকে মতিঝিল পর্যন্ত যান 2 কিলোমিটার পথ, তাহলে আপনাকে 2 কিলোমিটার যাবার জন্য, প্রথম 2 কিলোমিটার যাবার জন্য আপনাকে এ টাকা দিতে হবে, এ টাকা দিতে হবে। এবং মনে করেন যে আমি গোপীবাগ থেকে একটা রিক্সা ভাড়া নিলাম, সোজা মতিঝিল চলে গেলাম, আমি ট্যাক্সি ভাড়া করলাম, আমি ট্যাক্সি এলাকে 2 টাকা দিলাম, সে কি 2 টাকা নিবে না, কারণ তার একটা ফিক্সড কস্ট আছে। প্রথমত ফিক্সড কস্ট কেমন, যে সে বলছে যে আপনি যদি এখান থেকে মতিঝিল যান, ফিক্সড কস্ট কি আছে এখানে? না। আপনি এখান থেকে গোপীবাগ থেকে যদি মতিঝিল যান, তাহলে আপনাকে ফিক্সড একটা কস্ট দিতে হবে, সেটা হলো 100 টাকা। আপনি রিক্সা ভাড়া করলে, আপনি ট্যাক্সি ভাড়া করলে, যান না যান, প্রাথমিক পর্যায়ে আপনাকে একটা ফিক্সড কস্ট 100 টাকা দিতে হবে। এরপরে প্রতি 2 কিলোমিটারের জন্য এ টাকা দিতে হবে। 2 কিলোমিটার যাবেন এ টাকা, আবার 2 কিলোমিটার যাবেন এ টাকা, আবার 2 কিলোমিটার যাবেন এ টাকা, অর্থাৎ 2 এর গুণিতক। যত কিলোমিটার পথ, 100 কিলোমিটার গেলে আপনাকে 50 এ টাকা দিতে হবে, 10 কিলোমিটার গেলে আপনাকে 5 এ টাকা দিতে হবে, 2 কিলোমিটার গেলে আপনাকে এ টাকা দিতে হবে, 4 কিলোমিটার গেলে আপনাকে টয়েস এ টাকা দিতে হবে। তাহলে কি দিবেন আপনি? প্রথমত একটা ফিক্সড কস্ট দিবেন। ট্যাক্সি ভাড়া করে আপনি ট্যাক্সিতে উঠলেই আপনাকে 100 টাকা দিতে হবে প্রথমত। এরপরে প্রতি 2 কিলোমিটারের জন্য এ টাকা দিবেন। এরপরে কি বলছে, টাকা বি পার কিলোমিটার রান এক্সিডিং 2 কিলোমিটার। এই যে 2 কিলোমিটার, গোপীবাগ থেকে মতিঝিল গেলেন, 2 কিলোমিটার শেষ। এরপরে আপনি টাকা বি টাকা করে দিতে হবে পার কিলোমিটার রান। এরপরে আপনি যত কিলোমিটার পথ যাবেন, প্রতি কিলোমিটারের জন্য আপনার 2 টাকা করে দিতে হবে। টাকা 60 ফর পার আওয়ার ওয়েটিং। এখন আপনি করেন মতিঝিল থেকে আপনি শাহবাগ গেলেন, শাহবাগ থেকে আপনি ফার্মগেট গেলেন, ফার্মগেটে গিয়ে কোনো একটা পণ্য ক্রয়ের জন্য আপনি ওখানে দাঁড়ালেন। প্রতি ঘন্টা 1 ঘন্টা যদি আপনি দাঁড় করিয়ে রাখেন, তাহলে আপনাকে 60 টাকা দিতে হবে, 60 টাকা দিতে হবে। তাহলে এটা হলো আপনার সম্পর্কটি আপনি ট্যাক্সিতে উঠলেই আপনাকে একটা ফিক্সড কস্ট দিতে হবে। ফিক্সড কস্ট টাকা এ আপ টু 2 কিলোমিটার। 2 কিলোমিটার পর্যন্ত গেলে আপনাকে এ টাকা দিতে হবে, 2 কিলোমিটার গেলে এ টাকা দিতে হবে আপ টু। এরপরে বলছে টাকা বি পার কিলোমিটার এক্সিডিং 2 কিলোমিটার। এরপরে আপনি আবার বলি, দেখেন এই জায়গাটায় ব্যাখ্যাটা সামান্য একটু ভুল হয়েছে। এই হচ্ছে ইংলিশ ভার্সনের ম্যাথটা ভেঙে গেছে। তো হয়তো আমি বইয়ে পড়লে এটা 2 লাইন 3 লাইন হতো, এখানে 4-5 লাইন হয়েছে, ভেঙে গেছে। বলা হয়েছে টাকা এ
আপ টু 2 কিলোমিটার, 2 কিলোমিটার পর্যন্ত গেলে আপনাকে দিতে হবে এ টাকা। টাকা বি পার কিলোমিটার এক্সিডিং 2 কিলোমিটার, পার কিলোমিটার রান এক্সিডিং 2 কিলোমিটার, 2 কিলোমিটার পরে যত পথ যাবেন প্রতি টাকা আপনাকে বি দিতে হবে পার কিলোমিটারে। এরপরে বলছে টাকা 60 ফর পার আওয়ার ওয়েটিং, প্রতি ঘন্টা ওয়েটিং এর জন্য 60 টাকা দিতে হবে। এখানে দেখেন কি বলছে, এটা হচ্ছে আপনার একটা সম্পর্ক। তাহলে এই সম্পর্ক ধরে একজন ব্যক্তি একটা ট্যাক্সি ভাড়া করছে, সেখানে সে ভাড়া দিছে, কি ভাড়া দিছে, এ পারসন পেইড 432 টাকা, একজন ব্যক্তি 432 টাকা দিছে, রানিং 52 কিলোমিটারস অ্যান্ড 52 কিলোমিটার গেছে, এর জন্য সে কি দিছে, 52 কিলোমিটার গেছে, যেখানে সে 2 ঘন্টা এই ট্যাক্সিটা ওয়েট করাইছে। তাহলে আপনি ট্যাক্সি নিছেন, ট্যাক্সি নিয়ে প্রথম 2 কিলোমিটার গেছেন, 2 কিলোমিটারের জন্য আপনাকে এ টাকা দিতে হয়েছে। টোটাল গেছেন 52 কিলোমিটার, তার মানে 52 থেকে প্রথম 2 কিলোমিটার বাদ দেন, প্রথম 2 কিলোমিটারের জন্য ফিক্সড কস্ট এ টাকা। তাহলে এই 52 থেকে 2 বাদ দেন, তাহলে থাকলো কি 50। বাকি 50 কিলোমিটারের জন্য বলছে যে প্রতি কিলোমিটারে, এই যে প্রতি কিলোমিটারে বি টাকা। তার মানে আপনি যে 50 কিলোমিটার গেছেন, বাকি 50 কিলোমিটারের জন্য আপনাকে 50 বি টাকা দিতে হয়েছে। এরপরে আপনি 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছেন ফার্ম গেটে, কি আপনি 2 ঘন্টা ওয়েট করছেন, এই 2 ঘন্টার জন্য 60 120 টাকা দিতে হয়েছে, 120 টাকা টোটাল দিতে হয়েছে। এতে আপনার টোটাল টাকা হয়েছে যে 432 টাকা, 432 টাকা, 432 টাকা দিচ্ছেন। তাহলে কি বলছেন, ট্যাক্সি ভাড়া নিছেন, প্রথমে আপনি 2 কিলোমিটার গেছেন, প্রথম 2 কিলোমিটারের জন্য ফিক্সড কস্ট এ টাকা। তো 52 কিলোমিটার থেকে 2 কিলোমিটার বাদ দেন, টোটাল হচ্ছে আপনি টোটাল গেছেন 52 কিলোমিটার, তাহলে এই 2 কিলোমিটারের জন্য এ টাকা ভাড়া দিচ্ছেন। বাকি যে 50 কিলোমিটার, ওই 50 কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারের জন্য 50 টাকা, প্রতি কিলোমিটারের জন্য বি টাকা। তাহলে বাকি যে 50 কিলোমিটারের জন্য বি টাকা মানে 50 বি টাকা। এরপরে আপনি কি করছেন, 2 ঘন্টা ওয়েট করায় রাখছেন তাকে, ফার্ম গেটে গিয়ে 2 ঘন্টা ওয়েট করছেন, সেই 2 ঘন্টার জন্য 120 টাকা দিতে হয়েছে। এই টোটাল মিলে আপনাকে টাকা দিতে হয়েছে পারসন পেইড। আপনি মনে করেন একটা ট্যাক্সি ভাড়া নিছেন, টোটাল এই সম্পর্কে আপনাকে 432 টাকা দিতে হয়েছে। 2 নম্বর সম্পর্কে কি বলছে দেখেন, 2 নম্বর সম্পর্কে বলছে যে দ্য সেম পারসন, আপনি আবার অন্য দিন, এটা গেলে একদিনের সম্পর্ক, আবার অন্য আরেক দিন আবার ট্যাক্সি ভাড়া করছেন এই গোপীবাগ থেকে, 732 টাকা দিচ্ছেন ফর রানিং 102 কিলোমিটার। অন্য একদিন আপনি গোপীবাগ থেকে রিক্সা ভাড়া করছেন, মানে ট্যাক্সি ভাড়া করছেন, 102 কিলোমিটার গেছেন। তো 102 কিলোমিটার গেছেন, তার মানে কি আপনি যখনই ট্যাক্সি ভাড়া করছেন প্রথম 2 কিলোমিটারের জন্য আপনি এ টাকা দিচ্ছেন। তারপরে এই যে 102 কিলোমিটার, তাহলে 2 কিলোমিটার বাদ গেল, আর থাকলে 100 কিলোমিটার, তাহলে ওই 100 কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারের জন্য আপনাকে বি টাকা দিতে হবে। তাহলে 100 কিলোমিটারের জন্য আপনাকে 100 বি টাকা দিতে হবে। এরপরে কি আসবে, এরপরে আসবে দেখেন ওয়েটিং আছে কিনা, এই যে ওয়েটিং 2 আওয়ার্স। এবারও আপনি ওই 102 কিলোমিটার গেছেন, মাঝখানে যে কোনো জায়গায় 2 ঘন্টা ট্যাক্সিটাকে দাঁড় করিয়ে রাখছেন, তার জন্য আপনাকে প্রতি ঘন্টায় 60 টাকা ধরে 2 ঘন্টায় 120 টাকা আপনাকে কি দিতে হবে, ওয়েটিং চার্জ দিতে হবে। ইন টোটাল আপনি দিয়েছেন হচ্ছে 732 টাকা। তাহলে এখান থেকে আমরা এ এবং বি এর মান করতে বলতে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ অর বি, যে কোনোটার মান বের করতে বলছে। এটা দেখেন শাহজালাল ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসারে আসছে 10 সালে, আবার বাংলাদেশ ব্যাংকের এই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এ আসছে 23 সালে। তাহলে দেখেন পুরো প্রশ্নটা আমরা এবার এই সম্পর্কের মাধ্যমে একটু দেখি, দেখেন কি বলছিল। এই দুইটা থেকে আমরা, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এ আর বি এর মান বের করব। আপনি একদিন গোপীবাগ থেকে রিক্সা নিয়ে ট্যাক্সি নিয়ে 50 কিলোমিটার পথ গেছেন, প্রথম 2 কিলোমিটারের জন্য আপনাকে এ টাকা, গেছেন 52 কিলোমিটার পথ, তাহলে এই 2 কিলোমিটারের জন্য এ টাকা, বাকি 50 কিলোমিটারের জন্য 50 বি টাকা দিছেন। 2 ঘন্টা ওয়েট করাইছেন, তার জন্য 120 টাকা দিছেন, টোটাল আপনি 432 টাকা দিছেন। এটা একদিনের ঘটনা। দ্বিতীয় আরেক দিনের ঘটনা, আপনি 102 কিলোমিটার গেছেন, যেখানে প্রথম 2 কিলোমিটারের জন্য এ টাকা দিচ্ছেন, বাকি 100 কিলোমিটারের জন্য 120 টাকা দিচ্ছেন, 2 ঘন্টা ওয়েট করায় রাখছেন, 120 টাকা দিচ্ছেন, টোটাল 732 টাকা দিচ্ছেন। তাহলে এখান থেকে এ আর বি এর মান আমরা বের করব।
তাহলে 120 যদি আমরা এই 432 থেকে মাইনাস করি তাহলে কত হয়? 332 থেকে 20 গেলে কত হয়? 12, 312। আবার এখান থেকে 732 থেকে যদি 120 মাইনাস করি 612। ঠিক আছে, এটা থেকে এটা মাইনাস করলে এইটা হয়, আর এটা থেকে এটা মাইনাস করলে 612 হয়। তাহলে দেখেন এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটা, এখানে 612, এখানে 312, এটা যদি আমার 2 নাম্বার ইকুয়েশন, এটা 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার থেকে 1 নাম্বার আমরা যদি মাইনাস করি তাহলে মাইনাস 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 এ কাটা যায়, 100b থেকে 50b গেলে 50b সমান সমান 612 থেকে 312 গেলে 300, 0 0 কাটা যায়, 5 দিয়ে 30 কে কাটলে 6, তার মানে b ইকুয়ালস টু 6। এখান থেকে আমরা b এর মান পেলাম 6, আর a এর মান কত? a এর মান হচ্ছে 12। এখানে b এর মান বসান যে কোনো একটা ইকুয়েশনে, a প্লাস 50b সমান সমান 312, a প্লাস 50b সমান সমান 312, এখানে b এর মান বসান 6, তাহলে দেখেন 6 50 300, 312 থেকে 300 বাদ দিলে a সমান সমান 12। তাহলে আমরা a সমান সমান পেলাম 12, b সমান সমান পেলাম 6, এটা হচ্ছে 14 নম্বরের অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে না? অফলাইনে আপনি অনেক ফ্যাসিলিটিস পাবেন, সেটা হলো যে আপনার শিক্ষক আপনার সামনে দাঁড়িয়ে সুন্দর করে বুঝিয়ে দেবে। আমরা অফলাইনে পড়াইছি, এখনো পড়াই। অনলাইনে সুবিধা হচ্ছে যে এই ম্যাথটা আমি বুঝালাম, আপনি বুঝেন নাই, বারবার টেনে টেনে দেখেন। ক্লাসটা শেষ হওয়ার পরে আমি যখন যে 15টা ম্যাথ করাবো, এই 15টা ম্যাথ আপনি আবার ধীরে ধীরে আস্তে আস্তে 15টা ম্যাথ খাতায় করবেন। খাতায় করে কি করবেন? আমাকে দেখাবেন, সাবমিট করবেন আমার হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে অথবা গ্রুপে। তাহলে কালকের 15টা ম্যাথ, আজকের 15টা ম্যাথ, আগামীকালকের 15টা ম্যাথ, এই সরল সমীকরণের উপরে 45টা ম্যাথ, সবগুলোই বাছাইকৃত ম্যাথ এবং সবগুলোই খুব স্ট্যান্ডার্ড লেভেলের ম্যাথ। এই 45টা ম্যাথ করলে সরল সমীকরণ নিয়ে দেখবেন যে আপনার আর কোনো ঝামেলা নাই। শুধু সরল সমীকরণ না, সরল সমীকরণের সাথে রিলেটেড অন্যান্য ম্যাথগুলো নিয়েও দেখবেন যে আপনার কোনো ঝামেলা নাই। কে কে বুঝতে পারছেন কমেন্ট দেন। ঠিক আছে না? পজিট্রন, রাসেল, সোহরাব ভাই, সোহেল ভাই, মনি ভাই, পিঙ্কু, সবাই একটু কমেন্ট দেন কে কে বুঝতে পারছেন এটা। যদি বুঝতে পারেন আমরা চলে যাব নেক্সট ম্যাথে। সবগুলো ম্যাথ আমি আজকে সুন্দর করে একটু নোট করে রাখছি, কারণ রিটেন ম্যাথ তো কিছু কিছু জায়গা আছে যেসব হিসাব নিকাশের জায়গা, ম্যাথ করতে গেলে হিসাব নিকাশ করার মতো সময় পাওয়া যায় না। আর হিসাব নিকাশ এর ভিতরে যা আছে এটা আমি করাবো না, এগুলো আপনারা নিজে করবেন। জাস্ট আমি কোশ্চেনটা সুন্দর করে বসাবো, ইকুয়েশন সরল সমীকরণ মানে সমীকরণ গঠন, সমীকরণটা কিভাবে গঠন করে সেটা দেখাবো, এরপরে কিভাবে অঙ্কের অ্যান্সার বের করবেন সেটা দেখাবো। যেমন এই 6 বের করছি, 12 কিন্তু বের করি নাই, 12 আমি কপিতে দেখলাম, 12 আমার এখানে লেখা আছে। রিটেন ম্যাথ ভিতরের সমাধানগুলো আমি এখানে লিখে রাখছি যাতে সহজে আমি দ্রুত করতে পারি। হিসাব নিকাশের কাজটা করবো না, ব্রেনের উপর প্রেশার দেবো না, কারণ এমনিতে রিটেন ম্যাথ এটা বোঝাতে গিয়েই অনেকে প্রেশার পড়ে যায় ব্রেনের উপরে। দ্রুত কমেন্ট দেন, দ্রুত। তাহলে 1 নম্বর ম্যাথ যদি শেষ হয়ে যায় আমরা আসি 2 নম্বর ম্যাথে। কিছুদিন করেন আমার সাথে থেকে ম্যাথ, আপনারা বেশি বেশি স্টুডেন্ট থাকলে আমি বেশি বেশি উৎসাহ পাই। সব ম্যাথ দেখায় দেবো অল্প দিনের মাধ্যমে, মাত্র 3 মাস থাকেন, 3 25 75টা ক্লাস করেন, সব ম্যাথ শেষ, সব, কোনো ম্যাথ বাকি থাকবে না। ব্যাংক ম্যাথ অথবা বিসিএস ম্যাথ যে কোনো একটা সাইডে রিটেন ম্যাথ দেখাবো তাও। আর রিটেন ম্যাথ করলে প্রিলিমিনারি তো অটোমেটিক কভার হয়ে যাবে। 2 নম্বর 14 নম্বর ম্যাথ থেকে করাইছি, অর্থাৎ কালকের ক্লাসে আমার ম্যাথ ছিল সম্ভবত 16-17টা, 14টা 13টা ছিল, আবার 13 এ ছিল, 13 বি ছিল, এরকম 14টা ম্যাথ ছিল। প্রত্যেকটা অনেকগুলো ম্যাথ আবার 2-3 নিয়মে করাইছিলাম। 15 নম্বর ম্যাথ, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডিতে আসছে 1 সালে, শুধু 1 সালে না, এই ম্যাথটা বিগত দিনে বিভিন্ন ব্যাংক পরীক্ষায় বারবার আসছে। দেখেন কি বলছে এখানে, এ ক্যান্ডিডেট অ্যান্সার্ড 122 কোশ্চেন্স ইন এ টেস্ট। একটা টেস্টে, যে কোনো একটা টেস্টে, একটা পরীক্ষায় একজন ক্যান্ডিডেট 22টা কোশ্চেন ছিল, 122 কোশ্চেন অ্যান্সার্ড, মানে সে সবগুলো কোশ্চেনের অ্যান্সার করছে। 22টা কোশ্চেন ছিল, সবগুলোর অ্যান্সার করছে। and received 63.5 মার্কস, এবং 63.5 মার্ক পেয়েছে। if the total marks were derived by
এবং এতে তার টোটাল মার্ক সে অর্জন করছে অ্যাডিং, যোগ করে। কিভাবে যোগ করে? 3.5 মার্কস ফর ইজ কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটা সঠিক অ্যান্সারের জন্য 3.5 মার্কস পেয়েছে, অ্যান্ড ডিডাকশন 1 মার্ক, এবং 1 মার্ক বিয়োগ হয়েছে ফর ইজ ইনকারেক্ট অ্যান্সার। প্রত্যেকটা ইনকারেক্ট অ্যান্সারের জন্য 1 মার্ক সাবট্রাক্ট হয়েছে, ডিডাকশন হয়েছে, আর প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য 3.5 মার্কস তার অ্যাড হয়েছে। এভাবে টোটাল সে ডিরাইভড করছে, ডিরাইভড বাই সে টোটাল অর্জন করছে 63.5 মার্ক। টোটাল হলো আপনার 22টা কোশ্চেন। হাউ মেনি কোশ্চেন্স ডিড দ্য স্টুডেন্ট অ্যান্সার্ড কারেক্টলি? তাহলে এই স্টুডেন্ট কয়টা কোশ্চেন কারেক্টলি অ্যান্সার করেছিল? তাহলে দেখেন, সহজ একটা ম্যাথ। প্রশ্নটা আবার আরেকটু পরে, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত দিনে দেখলাম কয়েকটা চাকরি পরীক্ষায় ব্যাংকে এই ম্যাথটা আসছে। যেটা বাংলাদেশ ব্যাংকে দেখবেন যে বাংলাদেশ ব্যাংকে যে ম্যাথগুলো আসে, সেই ম্যাথগুলো সরকারি অন্যান্য ব্যাংকে বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। বাংলাদেশ ব্যাংকে 2001 সালে আসছে, মানে এর পরবর্তী সময়ে অন্যান্য গভর্নমেন্ট প্রাইভেট চাকরি পরীক্ষায়, ব্যাংকের চাকরি পরীক্ষায় ওই ম্যাথটা বারবার কপি হয়েছে। তাহলে কি বলছে? মনে করেন আপনি একটা মডেল টেস্ট দিছেন, সেই টেস্টে আপনি 63.5 মার্ক পাইছেন, যেখানে মোট 22টা কোশ্চেন ছিল। একটা কারেক্ট অ্যান্সারের জন্য আপনি ডিরাইভ করবেন 3.5 মার্কস, এবং 1 মার্ক ডিডাকশন হবে আপনার প্রত্যেকটা ইনকারেক্ট রং অ্যান্সারের জন্য। একটা সঠিক অ্যান্সার 3.5 মার্কস, একটা রং অ্যান্সার 1 মার্ক সাবট্রাক্ট হবে, ডিডাকশন হবে। এভাবে টোটাল আপনি 22টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে 63.5 মার্কস পাইছেন। অ্যান্সার বের করতে বলছে, ডিড অ্যান্সার কারেক্টলি। আপনি কয়টা অ্যান্সার কারেক্টলি দিয়েছেন? তাহলে আমরা কিন্তু সবসময় কোশ্চেন ধরে করি। অ্যান্সার মানে আপনার কাছে কি চেয়েছে, সাধারণত লাস্টের লাইনে কোশ্চেন থাকে, কোশ্চেনটা ধরে আমরা অঙ্কের সমাধানটা বের করার পথে কি আগাই, তাই না? হাউ মেনি কোশ্চেন্স ডিড দ্য স্টুডেন্ট অ্যান্সার ইনকারেক্টলি? রংলি সে কয়টা অ্যান্সার দিছে? তাহলে আমরা রংলিও ধরতে পারি, সঠিকও ধরতে পারি। মনে করি আপনি অ্যান্সার করছেন এক্সটি, সঠিক অ্যান্সার করছেন। 22টা কোশ্চেনের মধ্যে এক্সটি কোশ্চেন আপনি সঠিক অ্যান্সার করছেন। তার মানে কি, এই এক্সটি কোশ্চেনের জন্য, প্রতিটি কোশ্চেনের জন্য আপনি 3.5 মার্কস পাবেন। প্রতিটা কোশ্চেনের জন্য আপনি 3.5 মার্কস পাবেন, অর্থাৎ এক্সটি কোশ্চেনের জন্য এক্স ইন্টু 3.5 মার্কস পাবেন আপনি। তাহলে এটা হচ্ছে আপনি কি কারেক্ট অ্যান্সারের জন্য, প্রতিটা কারেক্ট অ্যান্সারের জন্য 3.5, এক্সটি কারেক্ট অ্যান্সারের জন্য এক্সটি ইন্টু 3.5 মার্কস আপনি গেইন করবেন। তো গেইন করছেন, আপনি আবার কিছু রং অ্যান্সার দিয়েছেন, সেই রং অ্যান্সারের জন্য আপনার এই গেইন থেকে আবার ডিডাকশন হয়েছে, সাবট্রাক্ট হয়েছে। তাহলে ডিডাকশন মানে কি? মাইনাস। তাহলে এই যা গেইন করছেন তার থেকে আবার মাইনাস হবে। কি মাইনাস হবে? প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য। তাহলে 22টি কোশ্চেনের মধ্যে আপনি যদি এক্সটি সঠিক অ্যান্সার দেন, বাকিগুলো অর্থাৎ 22 মাইনাস এক্সটি হলো আপনার রং অ্যান্সার। আর 22 মাইনাস এক্সটি যে প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য 1 মার্ক। তার মানে 22 মাইনাস এক্সটি রং মানে ভুল উত্তরের জন্য প্রত্যেকটির জন্য 1 মার্ক। এত ইন্টু 1, এত মার্ক আপনার কাটা যাবে। আপনি যদি 5টা রং অ্যান্সার দেন, 5 ইন্টু 1 মানে 5 মার্ক মাইনাস হবে। আপনি যদি 10টা রং অ্যান্সার দেন, 10 ইন্টু 1 মানে 10 মার্ক আপনার মাইনাস হবে। তাহলে আপনি, এটা হলো আপনার সঠিক অ্যান্সার, এক্সটি সঠিক অ্যান্সার, আর 22 মাইনাস এক্স এটা হলো আপনার ভুল অ্যান্সার। 22 মাইনাস এক্সটি ভুল অ্যান্সারের জন্য 22 মাইনাস এক্স ইন্টু 1। যদি বলতো রং অ্যান্সারের জন্য, প্রতিটি ভুল অ্যান্সারের জন্য 2, তাহলে এখানে 2 গুণ হতো। যদি বলতো 3, তাহলে 3 গুণ হতো। যেহেতু বলছে 1, সেহেতু 1 গুণ হবে। তার মানে 22 মাইনাস এক্সটি রং অ্যান্সারের জন্য আপনার 22 মাইনাস এক্স ইন্টু 1 মানে 22 মাইনাস এক্স, এত মার্ক আপনার কাটা যাবে। এটা হচ্ছে আপনি গেইন করছেন, এটা হচ্ছে সাবট্রাক্ট হয়েছে, ডিডাকশন হয়েছে, কাটা গেছে। এবং এই কাটা যাওয়ার পরে আপনি টোটাল 63.5 মার্কস পেয়েছেন। এক্সটি সঠিক উত্তরের জন্য আমি এক্স ইন্টু 3.5 মার্কস আপনি ডিরাইভ করছেন, গেইন করছেন। আর 22-এর মধ্যে এক্সটি যদি সঠিক অ্যান্সার হয়, 22 মাইনাস এক্স এটা হচ্ছে আপনার ভুল উত্তর। তাহলে 22 মাইনাস এক্স এতটি ভুল উত্তরের জন্য ইন্টু 1,
তার মানে 22 মাইনাস এক্স মার্ক কাটা যাবে। এটা আপনার গেইন, সেখান থেকে এটা ডিডাকশন হবে। ইন অ্যান অ্যাভারেজ টোটাল দাঁড়াবে আপনার 63.5 মার্কস। তাহলে এই কোয়েশ্চেনটা এক্স ইকুয়াল টু আসে হচ্ছে আমার 19। হ্যাঁ, এক্স এর মান আসে হলো 19। এটা সমাধান করলে আমার এক্স এর মান আসে 19, অর্থাৎ এক্সটি আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন। তাহলে 22-এর মধ্যে এক্সটি যদি 19টি যদি হয় সঠিক অ্যান্সার, 19 মাইনাস 22 মানে 3টি হচ্ছে আপনার রং অ্যান্সার, আর এটাই হলো অ্যান্সার। ইউ অ্যান্সার্ড ইনকারেক্টলি। 3টি হচ্ছে আপনার ইনকারেক্টলি, 19টি হচ্ছে আপনার কারেক্টলি। এবার ক্লিয়ার হয়েছে না? মাহমুদুল হাসান, তাজিল, শ্যামল, রাজু, সোহেল, রাসেল ভাই, পিঙ্কু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। বুঝতে পারছেন? যারা যারা বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন, একটু কমেন্ট দেন দ্রুত। মাহমুদুল হাসান, তানজিল, বুঝতে পারছি। কোনটা বুঝতে পারছেন, 14 নম্বর না 15 নম্বর? যদি বুঝতে পারেন তাহলে অ্যান্সার দেন। লেখেন 15, 15 এর অ্যান্সার হচ্ছে 3, 15 অ্যান্সার হচ্ছে 3। দ্রুত অ্যান্সার দেন। আমরা চলে যাব নেক্সট ম্যাথে, অর্থাৎ পরেরটায়। অনেকগুলো ম্যাথ আছে, আপনারা দ্রুত দ্রুত অ্যান্সার দেন, আমরা দ্রুত দ্রুত পরের ম্যাথে চলে যাই। ধন্যবাদ রাসেল ভাই, সোহেল ভাই, তানজিল ভাই, সৌরভ ভাই, সোহেল ভাই। আসেন নেক্সট ম্যাথ আপনাদেরকেও করতে দেবো, আমি 2-4টা করাই, তারপর আপনাদেরকে করতে দেবো। কি বলছে দেখেন, A picnic was arranged by M student. A picnic was arranged by M students. M জন স্টুডেন্ট একটা পিকনিক অ্যারেঞ্জ করছে, পিকনিকের আয়োজন করছে। The cost of the picnic was estimated. ধারণা করা হলো যে এই পিকনিকের টোটাল কস্ট হবে, কস্ট বি টু বি ওয়াই টাকা। তাহলে এম জন স্টুডেন্ট একটা পিকনিক অ্যারেঞ্জ করছে, তারা হিসাব করছে তাদের খরচ হবে টোটাল ওয়াই টাকা। আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে, জেড স্টুডেন্টস উইথড্র দেয়ার নেমস। এম জন স্টুডেন্ট কি করছে, পিকনিক অ্যারেঞ্জ করছে। এই এম জন মধ্যে থেকে জেড জন স্টুডেন্ট তারা বলছে যে পিকনিকে তারা অংশগ্রহণ করবে না, যে কোনো কারণে। আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে, দুর্ভাগ্যবশত। স্টুডেন্টস উইথড্র দেয়ার নেমস, তাদের নাম কেটে নিল এই পিকনিক থেকে, ফ্রম দ্য পিকনিক, এই পিকনিক থেকে। হাউ মেনি মোর টাকা, কত বেশি টাকা, would each of the remaining student, অবশিষ্ট যে স্টুডেন্ট থাকবে তাদেরকে দিতে হবে, কত বেশি টাকা দিতে হবে, have to pay, দিতে হবে। তাহলে এম জন স্টুডেন্ট একটা পিকনিক অ্যারেঞ্জ করলো, সেখান থেকে অ্যারেঞ্জ করার পরবর্তীতে এম জন স্টুডেন্ট তারা ধারণা করলো যে তাদের এই পিকনিকে ওয়াই টাকা খরচ হবে। সে ওয়াই টাকার বাজেট নিয়ে তারা পিকনিকে এগোলো, কিন্তু দেখা গেল কি যে সমস্ত কিছু ক্রয় করা হলো, তারা পিকনিক অ্যারেঞ্জ করলো, পিকনিক শুরু হয়ে গেল, এমন সময় জেড জন স্টুডেন্ট তারা পিকনিক থেকে বেরিয়ে গেল। তাহলে ওই ওয়াই টাকাই আগে এম জন দিত, এখন এম মাইনাস জেড জনে দিবে, মানে কম স্টুডেন্টের দিবে। কম স্টুডেন্টের দিলে কি মাথা পিছু ভাড়া বেড়ে যাচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে, সাবস্ক্রিপশন বেড়ে যাচ্ছে, সেটাই বলছে। তাহলে প্রত্যেকজন স্টুডেন্টের মোর টাকা, কত বেশি টাকা দিতে হবে, ইচ অফ দ্য রিমেইনিং স্টুডেন্ট, অবশিষ্ট যে স্টুডেন্টগুলো থাকবে তাদের হ্যাভ টু পে, দিতে হবে। এটা দেখেন রাজবাংলা ব্যাংক লিমিটেড এওতে আসছে 2017 সালে। তাহলে দেখেন শুরু থেকে আবার বলি যে এম জন স্টুডেন্ট একটা পিকনিক অ্যারেঞ্জ করছে, ওয়াই টাকা হচ্ছে টোটাল বাজেট। তাহলে প্রত্যেকজন স্টুডেন্টের মাথা পিছু দিতে হবে ওয়াই বাই এম টাকা। ওয়াই টাকা খরচ হবে, এম জন স্টুডেন্টে দিবে, তার মানে মাথা পিছু খরচ হবে ওয়াই বাই এম টাকা। এটা হলো খরচ হবে প্রথমে। এবার জেড জন স্টুডেন্ট চলে গেছে, জেড জন স্টুডেন্ট চলে গেছে, এখন তাহলে স্টুডেন্ট আছে হচ্ছে এম মাইনাস জেড, এম মাইনাস জেড। আগে ছিল এম জন স্টুডেন্ট, সেখান থেকে জেড জন চলে গেছে, এখন স্টুডেন্ট আছে এম মাইনাস জেড জন। এই এম মাইনাস জেড জনে এখন ওই খরচটা বিয়ার করবে। ওই খরচটা মানে কোন খরচ, ওই ওয়াই টাকাই, আগে যে ওয়াই টাকা ছিল সেই ওয়াই টাকা।
ওয়াই টাকা প্রথমে দিছে এম জনে, তার মানে এটা হচ্ছে মাথা পিছু খরচ। এবার ওয়াই টাকা দিল এম মাইনাস জেড জনে, এখন প্রত্যেকের এটা হলো মাথা পিছু খরচ। তো এই মাথা পিছু খরচটা আগের থেকে বেশি, কারণ স্টুডেন্ট কমে গেছে। তো বলছে কত বেশি, মোর টাকা, কত বেশি টাকা। তাহলে বেশি টাকা আমরা কিভাবে বের করব? 5 থেকে 12 কত বেশি, আমরা মাইনাস করলে 7 পাই। তাহলে এটা হচ্ছে আগের টাকা যেটা মাথা পিছু ছিল, এটা হচ্ছে এখন মাথা পিছু বাড়ছে। তাহলে কত বাড়ছে? ওয়াই বাই এম মাইনাস জেড, ওয়াই বাই এম মাইনাস জেড থেকে বর্তমান মাথা পিছু থেকে আগের মাথা পিছু যদি বিয়োগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা এটা করি, দেখেন কি লিখতে পারি, এম মাইনাস জেড ইন্টু এম। তাহলে এখানে আসে আমার ওয়াই এম মাইনাস ওয়াই এম মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই জেড। তাহলে ওয়াই এম কাটা যায়, ওয়াই জেড ডিভাইডেড বাই এম মাইনাস জেড ইন্টু এম। আর এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 4টা অপশন ছিল, তার মধ্যে এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। খুবই সহজ। অথচ ব্যাংক ম্যাথ প্রিলিমিনারিতে আপনি যখন এইরকম 20টা ম্যাথ একসাথে ফেস করবেন, সময় পাবেন 20টা ম্যাথের জন্য সর্বোচ্চ 30 মিনিট। এর একটা ম্যাথ সমাধানের জন্য 1.5 মিনিট সময় পাবেন। কিছু কিছু ম্যাথ আছে যেগুলো আরো বেশি কঠিন, যার একটা ম্যাথ সমাধান করতে আপনার 3-4 মিনিট সময় লেগে যাবে। তখন আপনি এই ধরনের ম্যাথ করতে গিয়ে ঘাবড়ে যাবেন। তাহলে 15, 16 বুঝতে পারছেন? কে কমেন্ট দেন ক্লিয়ার। সবাই কেন দ্রুত কমেন্ট দেন। রাসেল ভাই, সোহেল ভাই, মনি ভাই, সোহরব ভাই, জনি, তানজিল ভাই। আমরা চলে যাব নেক্সট ম্যাথ। দ্রুত কমেন্ট দিবেন আর নেক্সট ম্যাথে যাব। কমেন্ট পেলে আমি নেক্সট ম্যাথে চলে যাব। এটা কি রাখছিলাম? এটা রাখছিলাম আপনাদের জন্য এইচডব্লিউ। এটা রূপালী ব্যাংকে 18 সালে আসছে, এটা রাখছে এইচডব্লিউ। আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। গত ক্লাসটা যারা দেখছেন আশা করা যায় তারা এটা করতে পারবেন। সেই ম্যাথগুলো আমি এইচডব্লিউ রাখি যেগুলো আপনারা পারবেন, হয়তো একটু সহজ, অথবা আমি সেম ম্যাথ করাইছি। এটা হচ্ছে মেঘনা ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার আসছে 17 সালে। কি বলছে দেখেন, একটু পানি খেয়ে নেই, কমেন্ট দেন। মাসে শুক্র শনিবার সকালে সহ যদি দেখেন, শুক্র শনিবার সকালে যদি ক্লাস দেই, তাহলে মাসে 8টা ক্লাস হয়। বাকি 6 দিনে যদি 5টা ক্লাস দিই, 4-5 20টা ক্লাস হয়, মানে মাসে ক্লাস হয় 28টা। আমি যদি 3 মাস ক্লাস নিই, 3 মাসে 3-28 90টা ক্লাস হবে কন্টিনিউস, মাত্র 3 মাস। 90টা ক্লাস দিলে ব্যাংক ম্যাথ সব শেষ হয়ে যাবে, কোনো কিছু বাকি থাকবে না। কিন্তু সেইটুকুন সাপোর্ট আপনাদের থেকেও পাই না, আমিও বোর্ডের সামনে আসতে পারি না। কি বলছো দেখেন, হোয়াইল আউট অন এ পিকনিক। হোয়াইল আউট অন এ পিকনিক মানে একটা পিকনিকে যাওয়ার সময় বা যখন পিকনিকে গেল, এ গ্রুপ অফ বয়েজ, একদল বালকেরা, কেম আপন, আসলো অ্যান অ্যাপল ট্রি, একটা আপল ট্রিতে তারা কেম আপন মানে চড়া বা বেয়ে ওঠা। হোয়াইল আউট অন এ পিকনিক, একটা পিকনিকে গেছে অনেক ছেলেমেয়েরা একসাথে। যখন তারা পিকনিকে গেল তখন এ গ্রুপ অফ বয়েজ, একদল বালক, তারা একটা আপেল ট্রিতে উঠছে, আপেল গাছে উঠছে। তার মানে এই পিকনিকটা অবশ্যই আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে না, এটা হয়তো ওই কোথায় যেখানে আপেল হয় সেই এলাকায়। অন অফ দ্য বয়েজ ক্লাইম্বড, একটা বালক দেখেন বলছে যে কেম আপন এ ট্রি, আপেল ট্রি মানে একটা ট্রি, আপেল গাছের কাছে আসলো। অন অফ দ্য বয়েজ, একজন বালক, ক্লাইম্বড ট্রি, গাছে উঠে গেল, অ্যান্ড পিকড ইনাফ আপেলস, অনেকগুলো আপেল পারলো, ফর ইচ বয়, সকল বালকের জন্য, টু হ্যাভ 3, প্রত্যেকে 3টা করে আপেল পাবে। টু হ্যাভ 3, 3টা পেতে পারে বা 3টা পাবে এমন। তাহলে একটা বালক পিকনিকে গেছে, সেখান থেকে অনেকগুলো বালক একটা আপেল গাছ দেখছে, আপেল গাছের কাছে আসছে, অনেকগুলো বালক আসছে আপেল গাছের কাছে। একটা বালক গাছে উঠছে, গাছে উঠে পিক করছে অনেকগুলো আপেল, প্রত্যেকটা বালকের জন্য, সবগুলো মানে যারা গাছের কাছে গেছে, অনেকগুলো আপেল পারছে, যে আপেলগুলো
প্রত্যেক মানে এতগুলো আপেল পারছে যা টু হ্যাভ 3, প্রত্যেকে 3টা করে পাবে। এরপরে কি বলছে, উইথ নান লেফট ওভার, একটাও লেফট ওভার মানে অবশিষ্ট থাকবে না, সবাই 3টা করে পাবে, এতগুলো আপেল সেই বালকটা গাছের থেকে পারছে। দেন তারপরে অ্যালং উইথ সাথে কেম 3 বয়েজ। এবার কি হচ্ছে, ওই যে তারা যে আপেল পারছে এটা দেখে ওই যে অনেক ছেলেমেয়েরা পিকনিকে গেছে, ওখান থেকে কিছু বালক গাছের কাছে আসছে, একটা বালক গাছে উঠছে। তো ওদের ওই আপেল পাড়া দেখে ওই পিকনিকের ওই স্পট থেকে আরো কয়টা বালক, কয়জন, 3 বয়েজ, আরো 3টা বালক এই আপেল গাছের কাছে চলে আসছে। মেকিং ইট ইম্পসিবল, এখন এটা অসম্ভব হয়ে গেছে, টু ডিভাইড দ্য পিকড আপেল, যেগুলো যে কয়টা আপেল পারছে এই কয়টা আপেল এখন ইম্পসিবল হয়ে গেছে ডিভাইড করা ইভেনলি। ইভেনলি মানে কি, সমানভাবে। যেমন 10 জন বালকের মধ্যে আপনি 20টা আপেল ভাগ করলে প্রত্যেকে 2টা আপেল পায়, কিন্তু 10 জন বালকের মধ্যে আপনি যদি 21টা আপেল ভাগ করতে পারবেন, পারবেন না। ইভেনলি সমানভাবে ভাগ করতে পারবেন না, তার মানে আপনার একটা আপেল কাটা লাগবে। তারপরে বলছে হাউএভার, যাই হোক, আফটার পিকিং ওয়ান মোর আপেল, যেহেতু সবার ভেতর ইভেনলি ভাগ করা যাচ্ছে না, ওই ছেলেটা আরো একটা আপেল পারলো গাছের থেকে, ওয়ান মোর আপেল, অ্যান্ড অ্যাডিং ইট টু দ্য টোটাল, আগে যে কয়টা পারছিল ওই কয়টার সাথে এই নতুন একটা আপেল যোগ করায় এভরি বয় হ্যাড 2 আপেলস, এখন প্রত্যেকটা বালক 2টা আপেল করে পাবে। আগে প্রত্যেক যে কয়টা বালক ছিল 3টা করে আপেল পেত, এখন কি হয়েছে, আরো 3 জন বালক আসাতে আপেল এখন সমানভাবে ভাগ হয় না, যে কয়টা আপেল আছে। তো আরো একটা আপেল পারছে, ওই একটা আপেল পারার পরে এখন যে কয়টা আপেল আসছে এই কয়টা আপেল সবগুলো বালকের মধ্যে এই 3 জন সহ ইভেনলি ভাগ হয়, যেখানে প্রত্যেকটা বালক 2টা করে আপেল পাবে। হাউ মেনি আপেলস ওয়ার ফাইনালি ডিভাইডেড, সর্বশেষ তাহলে কয়টা আপেল ফাইনালি ডিভাইড করা হলো, মানে সে গাছের থেকে কিছু আপেল পারছে, তার সাথে আরো একটা যোগ করা হয়েছে, পরে আরো একটা পারছে, তো একটা সহ মোট কতগুলো আপেল হলো। দেখেন তাহলে আসেন করি, সমাধান করি। বলছে যে প্রত্যেকটা বালক 3টা করে, দেখেন তাহলে কি বলছে, প্রথমে গাছের কাছে আসলো একদল বালক, মনে করেন যে এক্স জন বালক ওই গাছের কাছে আসছে, একজন বালক গাছে উঠছে, তারপরে সে অনেকগুলো আপেল পারছে, যতগুলো আপেল পারছে এই আপেলগুলো ওই যে এক্স জন বালক যারা গাছের কাছে আসছে সবাই 3টা করে পাবে। তাহলে এক্স জন বালক যদি 3টা করে আপেল পায় তাহলে টোটাল আপেলের সংখ্যা হয় থ্রাইজ এক্স। তার মানে যে বালকটা গাছে উঠছে ও থ্রাইজ এক্সটি আপেল কিনছে, কারণ ওখানে এক্স জন বালক ছিল, প্রত্যেকে 3টা করে নিছে, তার মানে টোটাল থ্রাইজ এক্সটি আপেল ওই বালকটা গাছের থেকে পারছে। এরপরে কি বলছে, দেন অ্যালং উইথ কেম 3 বয়েজ, এরপরে ওই যে এক্স জন বালক গাছের কাছে আইছে, এটা হচ্ছে সে থ্রাইজ এক্সটি আপেল গাছের থেকে পারছে, যাতে প্রত্যেকে 3টা করে পাইছে। এরপরে বলছে আবার ওই গাছের কাছে যে এক্স জন স্টুডেন্ট ছিল ওর সাথে আরো 3 জন যুক্ত হয়েছে, এক্স জন স্টুডেন্ট গাছের কাছে ছিল, আরো 3 জন ওই পিকনিক স্পট থেকে ওইটা আপেল পাড়া দেখে ওর কাছে চলে আসছে, মানে এখন গাছের কাছে স্টুডেন্ট হয়েছে এক্স প্লাস 3 জন। তো এক্স প্লাস 3 জন প্রত্যেকে এখন আপেল পাবে এক্স প্লাস 3 ইন্টু 2। এই যে বলছে যে এখন যতগুলো বালক আছে সবাই এখন 2টা করে আপেল পাচ্ছে। আফটার পিকিং ওয়ান মোর আপেল অ্যান্ড অ্যাডিং টু ইট ইন টোটাল এভরি বয় হ্যাড 2 আপেলস, এখন প্রত্যেকটা বালক 2টা আপেল পাবে। তার মানে এখন আপেলের সংখ্যা হচ্ছে এক্স প্লাস 3 জন বালক 2টা আপেল পাবে, তার মানে এক্স প্লাস 3 ইন্টু 2 হচ্ছে আমার টোটাল আপেল, তাই না? আগে এক্স জন বালক 3টা করে আপেল পাইছে, তার মানে টোটাল আপেল ছিল থ্রাইজ এক্স। এখন বালক হচ্ছে এক্স প্লাস 3 জন, প্রত্যেকে পাবে 2টা করে, তার মানে এখন আপেলের সংখ্যা হচ্ছে এতটি আপেল, এতটি আপেল। তাহলে বলেন এই আগের আপেল আর এই বর্তমান আপেলের মধ্যে পার্থক্য কি? আগের আপেলের সাথে একটা আপেল যোগ করলে এই বর্তমান আপেল হয়। আগে যে আপেল ছিল থ্রাইজ এক্স, এই থ্রাইজ এক্স এর সাথে আর একটা আপেল যোগ করলে
এই যে বর্তমান যে আপেল, বর্তমান আপেল সংখ্যা হয়। দেখেন কয় নাম্বার ছিল এটা, 18 নাম্বার। এইটাই, তাহলে সমাধান করেন। আমরা লিখতে পারি থ্রাইজ এক্স প্লাস 1 টুয়াইজ এক্স প্লাস 6, তাহলে থ্রাইজ এক্স থেকে টুয়াইজ এক্স গেলে এক্স ইকুয়াল টু 6 আর 2 6 আর 1 7, কি হলো থ্রাইজ এক্স প্লাস 1 ইকুয়াল টু টুয়াইজ এক্স প্লাস 3 দুগুণে 6, এক্স ইকুয়াল টু 6 থেকে 1 গেলে 5, এক্স ইকুয়াল টু 5। কি বের করতে বলছে, হাউ মেনি অ্যাপেলস ওয়ার ফাইনালি ডিভাইডেড, সর্বশেষ। তাহলে দেখেন এক্স এর মান যদি 5 হয়, থ্রাইজ এক্স এর মান হচ্ছে 5 ছক 30, মানে প্রথমে ওই বালকটা গাছের থেকে 30টি আপেল পারছিল, পরে আরো একটা যোগ করা হলো, 31টি আপেল টোটাল ডিভাইড। 31টি আপেল কিভাবে ডিভাইড হয় ইকুয়ালি, হাউ মেনি apples were finally divided, 31টা না, সরি 5 ছক 30 আর 31, আবার এটা যদি 5 হয়, 5 আর 3 8, 8 দুগুণে 16, 3 5 15 1 16, ভুল হয়েছে, এটা হচ্ছে 15, 3 5 15 1 16, মোট হচ্ছে 16টি আপেল। আশা করি ক্লিয়ার হয়েছে, কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, আমি যাবো নেক্সট ম্যাথে। যারা বুঝতে পারছেন কমেন্ট দেন, আর যারা বুঝতে পারেন নাই ভিডিওটা আবার টেনে টেনে দেখেন, খাতা কলম নিয়ে টেবিলে বসেন, আস্তে আস্তে সমাধান করেন, বুঝতে পারবেন। মশির ভাই 16 ক্লিয়ার, কমেন্ট কি দিয়েছে 16 ক্লিয়ার, 18 অ্যান্সার দেন মশির ভাই। মশির ভাই একটা বই চাইছিলেন, আজকে আপনার কথা মনে পড়লো, আজকে 2টা বই পাঠাইলাম কুরিয়ারে। আমার কাছে একটা বই আছে, আপনাদেরকে বলছি, যারা ব্যাংক ম্যাথ বা বিসিএস ম্যাথে দুর্বল, এই বইটা আমার স্যার লিখছে, উনি জনতা ব্যাংকে আছেন, খন্দকার নাইম খসরু, উনি ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথে অনার্স মাস্টার্স করছে, এবং বলাকা পাবলিকেশন, এটা ওনার নিজেদের পাবলিকেশন অথবা ওনার দাদার পাবলিকেশন, এবং দীর্ঘদিন পরিশ্রম করে উনি ওই বইটা লিখছে। বইটা 1200 পৃষ্ঠার, জাস্ট খুব অল্প মূল্যে, জাস্ট শুধুমাত্র বইটা প্রচারের জন্য উনি আমাকে বলছে কয়েকটা বই সেল করে দিতে। আপনাদের যদি কারো লাগে আমাকে নক দেন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে, আমি কুরিয়ারে পাঠিয়ে দেবো আপনাদের অ্যাড্রেসে, কোনো লাভ ছাড়াই, জাস্ট শুধুমাত্র বইটি প্রচারের জন্য। তাহলে 18 শেষ, 19, এটা হচ্ছে ডিপিডিসিতে আসছে 20 সালে। কি বলছে দেন, ইন এ অফিস, একটা অফিসে দেয়ার আর 2 অফিসার্স, 2জন অফিসার্স আছে, 7 ক্লার্ক অ্যান্ড 3 বিয়ারার্স, 3জন বহনকারী। বিয়ারার মানে কি, বহনকারী, আসলে যারা ক্যারিয়ার, তাই না? তাহলে একটা অফিসে 2জন অফিসার আছে, 7জন ক্লার্ক আছে এবং 3জন বিয়ারার্স আছে। ইফ এ বিয়ারার্স গেট টাকা 1, একজন বিয়ারার যদি 1 টাকা পায়, সেখানে ক্লার্ক পায় 2 টাকা, অফিসার পায় 4 টাকা। দ্য টোটাল স্যালারি ইজ টাকা 15000, অর্থাৎ 1,50,000 টাকা। টোটাল স্যালারি অফিসার, ক্লার্ক এবং বিয়ারারে 1,50,000। হোয়াট ইজ দেয়ার ইন্ডিভিজুয়াল স্যালারি, তাহলে তাদের ইন্ডিভিজুয়াল স্যালারি কত, প্রত্যেকের স্যালারি কত? দেখেন প্রথমে আছে অফিসার, ও ডবল এ পাই সি এল, অফিসার। 2 নম্বর আছে সি এল ই আর কে, ক্লার্ক। আর 3 নম্বর আছে বিয়ারার, বিয়ারার্স। অফিসার আছে আপনার 2জন, ক্লার্ক আছে আপনার 7জন, বিয়ারার আছে আপনার 3জন। এই বিয়ারার গেটস টাকা 1, দেখেন একজন বিয়ারার যদি 1 টাকা পায়, 3জন বিয়ারার 3 টাকা পাবে। বিয়ারার যখন 1 টাকা পায়, তখন ক্লার্ক 2 টাকা পায়, অর্থাৎ একজন ক্লার্ক যদি 2 টাকা পায়, 7জন ক্লার্ক 14 টাকা পাবে। আবার বিয়ারার যদি 1 টাকা পায়, ক্লার্ক যদি 2 টাকা পায়, সেক্ষেত্রে অফিসাররা পায় 4 টাকা করে। তাহলে 2জন অফিসার আছে, 2জন অফিসার যদি 4 টাকা করে পায়, অফিসাররা টোটাল পাবে 8 টাকা। মানে এই অফিসে
বিআরআররা পাবে আপনার 3 টাকা মোট, ক্লার্কটা পাবে মোট 14 টাকা, অফিসাররা পাবে মোট 8 টাকা। যত টাকা হোক না কেন এই অনুপাতে ভাগ হবে, অর্থাৎ অফিসাররা যদি 8 টাকা পায়, ক্লার্করা 14 টাকা পাবে, বিআরআররা 3 টাকা পাবে। তাহলে 8:14:12 এই অনুপাতে টাকাগুলো অফিসার, ক্লার্ক এবং বিআরআরদের মধ্যে ভাগ হবে। তাহলে দেখেন 1,50,000কে আমি যদি 8:14:3 অনুপাতে ভাগ করি, তাহলে আমার টাকার সংখ্যা হয় 1,50,000কে ভাগ করলে হয় 48, 84, 18। 48,000, 84,000, 18,000। আবার বলি, ক্লার্ক আছে 2 জন, অফিসার 2 জন, ক্লার্ক 7 জন, বিআরআর 3 জন। ক্লার্ক যদি 1 টাকা পায়, 3 জন ক্লার্ক 3 টাকা পাবে। সেক্ষেত্রে বিআরআর যদি 1 টাকা পায়, ক্লার্ক পায় 2 টাকা, মানে 7 জন পাবে 14 টাকা। আবার বিআরআর যদি 1 টাকা পায়, ক্লার্ক যদি 2 টাকা পায়, অফিসাররা পায় 4 টাকা করে, অর্থাৎ 2 জন অফিসার পাবে 8 টাকা। তাহলে এই অফিসে যত টাকা আছে, বিআরআররা সব মিলিয়ে পাবে 3 টাকা, ক্লার্করা সব মিলিয়ে পাবে 14 টাকা, অফিসাররা পাবে সব মিলিয়ে 8 টাকা। ঠিক এই অনুপাতে 8:14:3 এই অনুপাতে টাকাগুলো অফিসার, ক্লার্ক এবং বিআরআর এর মধ্যে ভাগ হবে। তাহলে 8:14:3 অনুপাতে 1,50,000কে ভাগ করলে আমাদের হয় 48,000, 84,000 এবং 18,000। তাহলে এই 1,50,000 টাকার অফিসাররা পাবে 48,000, ক্লার্করা পাবে 84,000, বিআরআররা পাবে 18,000 টাকা। যদি বলতো যে অফিসাররা, ক্লার্ক এবং বিআরআরসটা তারা কত টাকা পাবে টোটাল, তাহলে অফিসাররা পেত 48,000, ক্লার্করা পেত 84,000, বিআরআররা পেত 48,000। প্রশ্নে আনসার চাইছে যে হোয়াট ইজ দেয়ার ইন্ডিভিজুয়াল স্যালারি, প্রত্যেকের স্যালারি কত। তাহলে দেখেন এখানে অফিসার ছিল 2 জন, 2 জনে পাচ্ছে 48,000, তার মানে একজনে পাবে আপনার 24,000। 7 জন ক্লার্ক পাচ্ছে 84,000, 7 12 84, তার মানে একজন ক্লার্ক পাবে আপনার 12,000 টাকা। 3 জন বিআরআর পাচ্ছে 18,000, তার মানে একজন বিআরআর পাবে 6,000। তাহলে বলছে হোয়াট ইজ দেয়ার ইন্ডিভিজুয়াল স্যালারি, তাহলে অফিসারের স্যালারি হচ্ছে 24,000 ইন্ডিভিজুয়াল, ক্লার্কের ইন্ডিভিজুয়াল স্যালারি 12,000 আর বিআরআর এর ইন্ডিভিজুয়াল স্যালারি 6,000। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 24,000, 12,000 এবং 6,000। কমেন্ট দেন দ্রুত, কয় নাম্বার ম্যাচ ছিল এটা? 19। ভয়েস ভিডিও সব ঠিক আছে না? হ্যালো, স্যালারি হচ্ছে 24,000 ইন্ডিভিজুয়াল। আচ্ছা, ভয়েস একটু দেরিতে আসলো কেন? স্যালারি 6,000। তাহলে এর অ্যান্সার হচ্ছে 24,000, 12,000 এবং। জি, ধন্যবাদ সবাইকে। 19 নাম্বার ম্যাথ শেষ, এবার আসি আমরা 20 নাম্বার ম্যাথে। অ্যান্সার দেন দ্রুত, কমেন্ট দেন। আমি ম্যাথ একটু দ্রুত করাই, ম্যাথ একটু দ্রুত করতে হয়, তাহলে ব্রেন ফাস্ট হয়। আর এই দ্রুত যারা করতে পারবে তাদেরই জব হবে। আপনাদের জন্য তো এইচডব্লিউ রাখা দরকার ছিল, সেলফ টাস্ক কই? এটা করে দেন তো আপনারা নিজেরা, দেখে কে পারেন। এই ম্যাথটা করে দেন, 2 মিনিট সময় দিলাম, দ্রুত দেখি কে কে পারেন। 2 মিনিট আমি একটু রেস্টে থাকি। আচ্ছা, আপনাদের ম্যাথ করা লাগবে না, আপনারা জাস্ট কোশ্চেনটা পড়েন একবার ভালো করে।
পড়ছেন? পুরোটা পড়ছেন? কয়বার পড়ছেন? দেখেন, এটা হচ্ছে এনআরবিসি ব্যাংকে আসছে 21 সালে। এত বড় একটা কোশ্চেন, 1 2 3 4 5 লাইনের একটা ম্যাথ। আপনি শুরু থেকে পড়া শুরু করবেন, শেষ পর্যন্ত পড়বেন। আপনি যদি ইংলিশ ভার্সন ম্যাথ করায় দুর্বল হন, তাহলে আপনি প্রশ্নটাই বুঝবেন না। আর প্রশ্নটা না বুঝলে অঙ্কের অ্যান্সারটা বের করতে পারবেন না। যদি অ্যান্সার বের করেন তাহলে ভুল করবেন। কি বলছে দেখেন, এ সার্টেন বিজনেস প্রডিউসড এক্স র্যাক্স ইস মান্থ। প্রত্যেক মাসে একটা সার্টেন বিজনেস, মনে করেন আপনার একটা বিজনেস আছে, আপনি র্যাক তৈরি করেন। র্যাক মানে কি? সেলফ। র্যাক মানে কি? সেলফ। যেমন আমার ওই ওই রুমে একটা র্যাক আছে, র্যাক মানে হচ্ছে সেলফ। আপনার একটা বিজনেস আছে, আপনি র্যাক তৈরি করেন, প্রত্যেক মাসে এক্সটি র্যাক তৈরি করেন। ফ্রম নভেম্বর থ্রু ফেব্রুয়ারি, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আপনি নভেম্বর মাসে এক্স র্যাক তৈরি করছেন, ডিসেম্বরে এক্স র্যাক, নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে এক্স র্যাক, ফেব্রুয়ারিতে এক্স র্যাক, 4 মাসে 4x র্যাক তৈরি করছেন। শিফট, আপনি শিফট করেন হাফ র্যাক্স অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, প্রত্যেক মাসের শুরুতে, ফ্রম মার্চ থ্রু অক্টোবর। তাহলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাসে আপনি 4x র্যাক তৈরি করছেন। এবার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চে এসে মার্চ মাসের শুরুতে আপনি হাফ এক্স, x/2 হাফ এক্স র্যাক আপনি আপনার এই যেখানে প্রডিউস করেন এখান থেকে শিফট করছেন, অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন। মার্চ থ্রু অক্টোবর, মার্চ থেকে অক্টোবর পর্যন্ত, মার্চে আপনি হাফ এক্স র্যাক, এখান থেকে র্যাক কি করছেন? বিক্রি করে দিয়েছেন, শিফট করছেন, এখান থেকে অন্য জায়গায় সরাই দিয়েছেন, ডিস্ট্রিবিউট করে দিয়েছেন। তাহলে মার্চে হাফ এক্স র্যাক ডিস্ট্রিবিউট করছেন, এপ্রিলে হাফ এক্স র্যাক, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত আপনি প্রত্যেক মাসে মাসে কি করছেন? আপনার এখান থেকে হাফ এক্স র্যাক আপনি সেল করছেন, বিক্রি করছেন, ডিস্ট্রিবিউট করছেন, অন্য জায়গায় শিফট করছেন। তাহলে মার্চ থেকে অক্টোবর, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 8 মাসে আপনি প্রতি মাসে হাফ এক্স র্যাক বিক্রি করছেন। আর এর আগের 4 মাসে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি, আপনি প্রতি মাসে এক্স র্যাক প্রডিউস করছেন। তাহলে দেখেন, আপনার প্রথমে আসবে হচ্ছে কি? নভেম্বর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। নভেম্বর মাসে এক্স র্যাক প্রডিউস করছেন, ডিসেম্বরে এক্স র্যাক প্রডিউস করছেন, জানুয়ারিতে এক্স র্যাক প্রডিউস করছেন, ফেব্রুয়ারিতে এক্স র্যাক প্রডিউস করছেন। এই 4 মাসে আপনি 4x র্যাক প্রডিউস করছেন, উৎপাদন করছেন। তাহলে আপনার এই পর্যন্ত উৎপাদন হলো 4x, এই পর্যন্ত উৎপাদন আপনার 4x, 4x র্যাক টোটাল উৎপাদন করছেন। মার্চ মাসে এতদিন আপনি উৎপাদনই করতেছেন, উৎপাদন নিয়ে ব্যস্ত, এখন আপনি ব্যস্ত শিপ করা নিয়ে। মার্চ মাসে শিপ করছেন বা সেল করছেন, বা আপনার এইখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছেন। মার্চ মাসে আপনি হাফ এক্স, x/2 হাফ এক্স র্যাক অন্য জায়গায় পাঠাইছেন। এপ্রিলে আপনি হাফ এক্স র্যাক অন্য জায়গায় পাঠাইছেন। মেতেও হাফ এক্স র্যাক x/2, 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 এখানে হাফ এক্স র্যাক অন্য জায়গায় পাঠাইছেন। এপ্রিল মাসে, মে মাসে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, প্রত্যেক মাসে আপনি হাফ এক্স র্যাক কি করছেন? এখান থেকে অন্য জায়গায় শিফট করছেন, সরাই ফেলছেন, বিক্রি করে দিয়েছেন, ডিস্ট্রিবিউট করে দিয়েছেন। দ্য বিজনেস পেইড, আপনার যে বিজনেসটা আছে আপনি পে করেন, কি পে করেন? নো স্টোরেজ কস্ট, আপনার কোনো স্টোরেজ কস্ট দেওয়া লাগে না। ফর দ্য র্যাক্স, র্যাকের জন্য, ফ্রম নভেম্বর থ্রু ফেব্রুয়ারি, এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আপনি এখানে বসে যে আপনি এই 4x র্যাক প্রডিউস করছেন, এর জন্য আপনি যেখানে প্রডিউস করতে হলে আপনার স্টোর করতে হয়েছে, কোনো স্টোরেজ কস্ট দেওয়া লাগে না। বাট ইট পেইড স্টোরেজ কস্ট, কিন্তু আপনার স্টোরেজ কস্ট দেওয়া লাগে প্রতি 10 টাকা করে, 0.10 মানে 10 পয়সা করে। এটা ডলারে হিসাব করছে, আমি টাকায় বলি বুঝতে সুবিধা হবে। 10 পয়সা করে বা 0.10 টাকা করে প্রত্যেকটা র্যাকের জন্য ইস মান্থ, প্রত্যেক মাসে, ফ্রম মার্চ থ্রু অক্টোবর, এই মার্চ থেকে অক্টোবরে। তাহলে দেখেন,
মনে করেন আপনি আমার এই বাসাটা ভাড়া নিয়েছেন, এখানে বসে আপনি র্যাক প্রডিউস করতেছেন। নভেম্বর মাসে আপনি এক্স র্যাক এখানে বসে প্রডিউস করছেন, আপনার কোনো স্টোরেজ কস্ট আপনার কাছ থেকে এমনিই নেই। ডিসেম্বর মাসে আপনি এক্স র্যাক এখানে বসে প্রডিউস করছেন, আপনার কাছ থেকে কোনো স্টোরেজ কস্ট নেই। জানুয়ারি ফেব্রুয়ারি মানে এই 4 মাসে যে আপনি 4x র্যাক এখানে বসে প্রস্তুত করছে, এর জন্য আপনার কোনো স্টোরেজ কস্ট দেওয়া লাগে নাই। কিন্তু মার্চ মাস থেকে আপনাকে কি করতে হয়েছে, প্রতি র্যাকের জন্য আপনাকে 0.10 টাকা পার র্যাকের জন্য আপনাকে স্টোরেজ কস্ট দিতে হয়েছে। ফর দ্য মার্চ থ্রু অক্টোবর, মার্চ থেকে অক্টোবর পর্যন্ত আপনার কাছে যতগুলো র্যাক ছিল প্রত্যেকটা র্যাকের জন্য আপনাকে 10 পয়সা করে স্টোরেজ কস্ট দিতে হয়েছে। কি বলছে, ফর দ্য অক্টোবর, ফর দ্য র্যাকস দ্যাট হ্যাড নট বিন শিফট, যা আপনি শিফট করেন নাই, আপনার কাছে যা থেকে গেছে। তো দেখেন মার্চ মাসে এসে আপনি হাফ এক্স র্যাক মার্চের শুরুতে বলছে কি, দেখেন এই যে কই অ্যাট দ্য বিগিনিং, এই যে বিগিনিং অফ ইচ মান্থ। তাহলে দেখেন ফেব্রুয়ারি পর্যন্ত আপনার হাতে 4x র্যাক আছে, মার্চ মাসে এসে আপনি হাফ এক্স, মার্চ মাসের শুরুতে আপনার হাতে 4x র্যাক আছে, মার্চ মাসে একবারে শুরুতে আপনি 4x থেকে হাফ এক্স র্যাক অন্য জায়গায় সরাই দিচ্ছেন, তার মানে আপনার কাছে 3.5x র্যাক আছে এই মুহূর্তে। মার্চ মাসের শুরুতে আপনি টোটাল এখানে হলো আপনার 4x, এই যে মার্চ মাসে এই 4x র্যাক উৎপাদন করছেন, মার্চের শুরুতে আপনার হাতে এখন 4x র্যাক আছে। বোঝার সুবিধার্থে মুছে ফেলি, মার্চ মাসের শুরুতে আপনার কাছে এখন উৎপাদনকৃত সেই 4x র্যাক আছে। শুরুতেই আপনি কি করছেন, সেখান থেকে হাফ এক্স র্যাক অন্য জায়গায় শিফট করছেন। তাহলে নট শিফট, এই যে বলছে হ্যাডেন্ট বিন শিফট, তার মানে আপনার হাতে 3.5x র্যাক এই বাসায় আছে যেটা আপনি শিফট করেন নাই। তার মানে এই 3.5x এর জন্য প্রত্যেকটা র্যাকের জন্য আপনার 0.010 মানে 10 পয়সা করে আপনাকে কি দিতে হবে, স্টোরেজ চার্জ দিতে হবে, স্টোরেজ কস্ট। তাহলে এপ্রিল মাসে এসে আপনার হাতে র্যাক আছে থ্রাইজেক্স, কারণ এপ্রিল এই যে 3.5x আছে, এপ্রিল মাসে এসে শুরুতেই একেবারে মাসের প্রথম দিনে আপনি হাফ এক্স র্যাক পাঠিয়ে দিচ্ছেন, তার মানে থ্রাইজেক্স থেকে হাফ এক্স গেলে থ্রাইজেক্স র্যাক আপনার হাতে আছে। মে মাসে এসে শুরুতে আপনি আবার হাফ এক্স র্যাক পাঠিয়ে দিচ্ছেন, তার মানে মে মাসে আপনার হাতে আছে 2.5x র্যাক। ঠিক তেমনি জুন মাসে আপনার আছে 2x র্যাক, জুলাই মাসে আপনার আছে 1.5x র্যাক, আগস্ট মাসে আছে আপনার হাতে 1x র্যাক মানে হচ্ছে এক্স র্যাক, সেপ্টেম্বরে এক্স থেকে হাফ এক্স পাঠিয়ে দিচ্ছেন, সেপ্টেম্বরে আছে আপনার 0.5x র্যাক, আর অক্টোবরে এসে আপনার হাতে কোনো র্যাকই নাই, এটা হচ্ছে আপনার ক্রস চিহ্ন। তাহলে এই 4 মাসে আপনি 4x র্যাক প্রডিউস করছেন, মার্চের শুরুতে এসে হাফ এক্স র্যাক অন্য জায়গায় পাঠিয়ে দিলেন, আপনার মার্চে আপনার গোডাউনে আছে 3.5x র্যাক। মার্চ এপ্রিলে এসে আবার 5.5x বা হাফ এক্স র্যাক অন্য জায়গায় শিফট করছেন, আপনার হাতে আছে 3x র্যাক। মানে মে মাসে আপনার হাতে এত র্যাক, এপ্রিলে এত র্যাক, মেতে এত র্যাক, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে কোনো র্যাক নাই, গোডাউন ফাঁকা। তাহলে দেখেন 3.5 3x 2.5 2x 1.5x 5 1 2 3 4 5 6 7 মানে মাঝেরটা আছে 2 7 দুগুণী 14x। এগুলো সব যোগ করলে আপনার হয় টোটাল হচ্ছে 14x র্যাক আপনার হাতে ছিল স্টোরেজে বা আছে। এই প্রত্যেকটা র্যাকের জন্য আপনাকে 0.10 পার র্যাক দিতে হবে কি স্টোরেজ কস্ট পার টাকা, ও প্রত্যেকটা র্যাকের জন্য 0.10 টাকা বা 10 পয়সা করে আপনাকে স্টোরেজ চার্জ দিতে হবে। তাহলে দেখেন এই যে 3.5x এ গুণ করেন 0.10 দিয়ে, আবার এটাকে 0.10, এটাকে 0.10, আপনি সবগুলোকে 0.10 দিয়ে গুণ করতে পারেন সহজে। আমরা সবগুলো যদি যোগ করি 3.5 3 2.52 1.5x সবগুলো যোগ করলে হয় আমার 14x। তার মানে আপনার স্টোরেজে টোটাল 14x র্যাক ছিল, এই 14x র্যাকের জন্য প্রত্যেকটার জন্য $0.10 দিতে হবে।
তার মানে 1.4x ডলার, তাই না? ডলার কিভাবে পাইবে? এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আপনার গোডাউনে মোট 14x র্যাক ছিল মার্চ থেকে অক্টোবর পর্যন্ত। প্রত্যেকটা র্যাকের জন্য 0.10 টাকা দিতে হয়েছে। তাহলে 14x গুণ 0.1 মানে 1.4x টাকা। এটা টাকা, টাকা না, এটা ডলার। 1.4x ডলার আপনাকে দিতে হয়েছে টোটাল স্টোরেজ কস্ট বাবদ। বুঝতে পারছেন কে কে ম্যাথটা? একটু কমেন্ট দেন। ধন্যবাদ। অনেক ভাই বোন লাইভে আছেন আমার সাথে। ভয়েস ঠিক আছে না? 0.10 টাকা দিতে হয়েছে। তাহলে 14x গুণ 0.1। ভয়েস ভিডিও সবই সুন্দর আছে, অনেক সুন্দর আছে। মশিউর ভাই অ্যান্সার দিয়েছেন 14x। সবাই কমেন্ট দিন দ্রুত। এখন হচ্ছে আরো দ্রুত যাব, কারণ অনেকগুলো ম্যাথ আছে না, দ্রুত দ্রুত শেষ করে দেব। আপনারা যখন দেখে দেখে করবেন তখন আপনি লাভবান হবেন। যেমন চন্দন and Dewan play a game in which যাতে the loser of each round gives one half অর্ধেক of his marbles, তার মার্বলসের to the other player। চন্দন এবং দেওয়ান দুইজন ব্যক্তি একটা গেম খেলতেছে। বলছে যে প্রত্যেকটা রাউন্ডে যে লুজার হবে, লুজার অফ ইচ রাউন্ড, প্রত্যেক রাউন্ডে যে হারবে সে তার কাছে যে মার্বল আছে তার অর্ধেক তার অপোজিশন প্লেয়ারকে, আদার প্লেয়ারকে দিয়ে দিবে। কি বলছে? এদিকে আছে আমার চন্দন, CHANDN চন্দন, আর এদিকে আছে DEWAN দেওয়ান। দুইজনে গেম খেলতে বসছে মার্বল নিয়ে। বলছে যে প্রথম রাউন্ডে যদি চন্দন জিতে তাহলে দেওয়ান তার অর্ধেক মার্বেল এড়ে দিয়ে দিবে। প্রথম রাউন্ডে যদি দেওয়ান জিতে চন্দন তার অর্ধেক মার্বেল ওরে দিয়ে দিবে। এই ম্যাথটা আমি করাইছিলাম, আমার মনে আছে প্রায় 1 বছর আগে। দে স্টার্ট উইথ 4C and 4D মার্বল। তাহলে চন্দনের মার্বল আছে 4C আর দেওয়ানের মার্বল আছে 4D। এই মার্বল নিয়ে চন্দন এবং দেওয়ান গেম খেলা শুরু করলো রেসপেক্টিভলি, যথাক্রমে। ইফ চন্দন উইন্স ফার্স্ট রাউন্ড, চন্দন প্রথম রাউন্ডে জিতে গেল। তাহলে এটা দেখেন, এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড, এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড, এটা হচ্ছে থার্ড রাউন্ড, এটা হচ্ছে ফোর্থ রাউন্ড। প্রথম রাউন্ডে এসে চন্দন জিতে গেল। তাহলে প্রথম রাউন্ডে যদি চন্দন জিতে যায়, চন্দনের 4C মার্বল ছিল প্লাস দেওয়ানের যে 4D ছিল তার অর্ধেক এড়ে দিয়ে দিবে, টয়েস ডি। 4D এর অর্ধেক টয়েস ডি ও পাবে। তাহলে ওয়ার্ড থাকবে আমার টয়েস ডি মার্বল। দেওয়ান উইন্স ইন দ্য সেকেন্ড রাউন্ড। এবার সেকেন্ড রাউন্ডে এসে দেওয়ান জিতলো। প্রথমটায় চন্দন জিতছে, এবার দেওয়ান জিতলো। যদি দেওয়ান জেতে তাহলে দেওয়ানের আছে কত মার্বেল? টয়েস ডি। টয়েস ডি আছে, তার সাথে ওর ও এবার দেওয়ান জিতছে, তার মানে কি ও অর্ধেক এড়ে দিয়ে দিবে। তাহলে দেখেন দেওয়ানের আছে টয়েস ডি, সাথে ও অর্ধেক ওরে দিয়ে দিবে। এখান থেকে অর্ধেক এদিকে নিয়ে আসেন, অর্ধেক নিয়ে আসলে টয়েস সি প্লাস ডি, টয়েস সি প্লাস ডি, টয়েস সি প্লাস ডি, এর অর্ধেক এর অর্ধেক, অর্ধেক এই পাশে চলে আসলো। তাহলে অর্ধেক এই পাশে চলে আসলো আর অর্ধেক এখানে থেকে গেল, টয়েস সি প্লাস ডি। দেওয়ান উইন্স ইন দ্য সেকেন্ড রাউন্ড। হাউ মেনি মার্বলস ডাজ দেওয়ান হ্যাভ? এখন দেওয়ানের কয়টা মার্বেল আছে সেকেন্ড রাউন্ড শেষে? সেকেন্ড রাউন্ড শেষে এখন দেওয়ানের কয়টা মার্বেল আছে? দেওয়ানের এখন মার্বেল আছে এই কয়টা, টয়েস সি প্লাস, এই যে টয়েস, টয়েস সি প্লাস টয়েস ডি প্লাস ডি থ্রাইস ডি, মানে আছে টয়েস সি প্লাস থ্রাইস ডি, টয়েস সি প্লাস থ্রাইস ডি। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এটা কিন্তু জনতা ব্যাংকে এবং রূপালী ব্যাংকে আসছে 20 সালে। বাবা কতগুলো ম্যাথ আমার হাতে, আমি ভাবছিলাম আজকে 20টা ম্যাথ দেখাবো। 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 8টা ম্যাথ দেখাইছি। রাসেল ভাই, সোহেল ভাই, বশির ভাই, কানজিল ভাই, সবাই অ্যান্সার দেন দ্রুত।
ফর্মিং ইকুয়েশনের উপর ধারাবাহিক ক্লাসে দিচ্ছি। ফর্মিং ইকুয়েশনের উপরে টোটাল 3টা ক্লাস দিচ্ছি। গতকাল একটা ক্লাস দিচ্ছি, আজকে একটা ক্লাস দিচ্ছি, আগামীকাল একটা ক্লাস দেবো। ফর্মিং ইকুয়েশন এই 3টা ক্লাসে শেষ। ইকুয়েশন ফর্মেন বা সরল সমীকরণ। মশির ভাই 3টা ক্লাস করেন, আশা করা যায় ফর্মিং ইকুয়েশন নিয়ে আর ঝামেলা হবে না। বাইশ নম্বর ম্যাথ হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডিতে 9 সালে আসছে। দেখেন কি বলছে, আর এই ম্যাথগুলো কিন্তু চাকরি করে কেমন প্রচুর আসে। এ বয় পার্সেস সাম চকলেট। কতক্ষণ হয়েছে ক্লাস? এক ঘন্টা 5 মিনিট। এ বয় পার্সেস সাম চকলেট। একজন বালক কিছু চকলেট কিনলো ফ্রম এ শপ, একটা শপ থেকে, ফর টাকা 120, 120 টাকা দিয়ে। দেখেন এখানে প্রথম একটা শপ আছে, এখানে দ্বিতীয় আরেকটা শপ। একটা বালক প্রথম শপ থেকে 120 টাকা দিয়ে কিছু চকলেট কিনছে। ইন দ্য নেক্সট শপে এসে হি ফাউন্ড দ্যাট, সে দেখলো যে দ্য প্রাইস পার পিস অফ চকলেট, প্রত্যেক পিস চকলেটের দাম 3 টাকা কম। এই দোকান থেকে একটা ছেলে 120 টাকা দিয়ে কিছু চকলেট কিনছে। দ্বিতীয় দোকানে এসে দেখে যে এখানে চকলেটের দাম, প্রতি পিস চকলেটের দাম 3 টাকা কম। দেন দ্যাট চার্জ এট দ্য প্রিভিয়াস শপ, প্রথম শপে যা, তার থেকে এই শপে 3 টাকা করে দাম কম। অ্যান্ড অ্যাজ সাজ, এতে হি কুড হ্যাভ পারচেসড 2 more চকোলেট। সে যদি এই দোকান থেকে না কিনে এই দোকান থেকে কিনতো, এখান থেকে কিনলে সে 2টা চকলেট বেশি পেত, কারণ এই দোকানে প্রতিটা চকলেটের দাম 3 টাকা কম। হাউ মেনি চকলেট ডিড হি বাই ফ্রম দ্য ফার্স্ট শপ, প্রথম শপ থেকে সে কয়টা চকলেট কিনেছিল? তাহলে মনে করি প্রথম শপ থেকে সে এক্সটি চকলেট কিনছিল। কয় টাকা দিয়ে কিনছে এক্সটি চকলেট? 120 টাকা দিয়ে। তার মানে প্রতিটা চকলেটের দাম ছিল 120/x টাকা। 120 টাকা দিয়ে প্রথম শপ থেকে এক্সটি চকলেট কিনছে, তার মানে প্রতিটি চকলেটের দাম পড়ছে 120/x টাকা। দ্বিতীয় শপে এসে সে বলছে, দেখেন সে এক্সটি চকলেট কিনছে এত টাকা। দ্বিতীয় শপে এসে সে দেখলো যে 120 টাকায় সে এখানে হচ্ছে এক্সটি চকলেট পাইছে, এখানে 2টি মোট চকলেট, মানে এক্স প্লাস 2, এতটি চকলেট পেত। তার মানে দ্বিতীয় শপে তার প্রত্যেকটি চকলেটের দাম হচ্ছে এত টাকা। প্রথম শপে 120 টাকায় এক্সটি চকলেট পাইছে, দ্বিতীয় শপে 120 টাকায় এক্স প্লাস 2টি, দ্বিতীয় শপে 120 টাকা এক্স প্লাস 2টি চকলেট পাইছে। তার মানে দ্বিতীয় শপে 120 টাকায় যদি এক্স প্লাস 2টি চকলেট পায়, একটা চকলেটের দাম এত টাকা। তাহলে দেখেন প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় শপে চকলেটের দাম 3 টাকা কম। তার মানে প্রথম শপে একটা চকলেটের দাম এত টাকা, দ্বিতীয় শপে একটা চকলেটের দাম এত টাকা। প্রথম শপ থেকে যদি দ্বিতীয় শপ মাইনাস করি, অর্থাৎ প্রথম শপ থেকে আমি যদি দ্বিতীয় শপ মাইনাস করি, তাহলে আমার হয় 3 টাকা। এটা হচ্ছে প্রথম শপে একটা চকলেটের দাম, এটা হচ্ছে দ্বিতীয় শপে একটা চকলেটের দাম। তাহলে প্রথম শপের দাম থেকে দ্বিতীয় শপের দাম হচ্ছে প্রতিটা চকলেটের দাম 3 টাকা কম। প্রথম শপের চকলেটের দাম, দ্বিতীয় শপের চকলেটের দাম, একটা চকলেটের দাম। প্রথম শপের থেকে দ্বিতীয় শপে হচ্ছে একটা চকলেটের দাম 3 টাকা কম। এই কোয়েশ্চেনগুলো আমরা কিভাবে করি কালকে দেখাইছিলাম। 3 দিয়ে এটাকে কাটলে 4 হয়, এটাকে কাটলে 4 হয়, 4 0 4 0 কমন গিয়ে নিচে চলে আসবে। তার মানে 1/x মাইনাস 1/x প্লাস 2 সমান সমান 3/40। এখানে উপরে তো 1/x, এই মাইনাস এই যে 1/x প্লাস 2, 1/x প্লাস 2, এই 3 হলো আমার, এই যে সরি 3 তো আমি কেটে দিছি, তার মানে উপরে হচ্ছে 1/40।
এরপরে সমাধান করেন। এটা সমাধান করলে আমার এক্স এর মান আসে, কয় নাম্বার ছিল, 22। এটা সমাধান করলে আমার এক্স, এখানে আপনি কি করবেন, এক্স ইন্টু এক্স প্লাস টু সমান সমান 1/40, এখানে লিখবেন এক্স প্লাস টু মাইনাস এক্স, তারপরে কোনাকুনি গুণ করবে, কাটাকাটি করলে এক্স সমান সমান 8। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। হাউ মেনি চকলেট ডিড হি বাই ফ্রম দ্য ফার্স্ট শপ? প্রথম দোকান থেকে সে কয়টা চকলেট কিনেছিল? এই 8টা চকলেট কিনেছিল। এই যে এক্স এর মান ধরলাম না, প্রথম দোকান থেকে এক্সটি চকলেট কিনেছিল, 8ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। মশিউর ভাই, আপনি যেভাবে দেখেন আমার সাথে থাকেন, মানে এইভাবে কিছু স্টুডেন্ট পাইলে আমি একটু উৎসাহ পেতাম। মশিউর ভাই একটা বই চাইছিলেন, হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে দিই, কুরিয়ারে পাঠিয়ে দেবো। আজকে আপনার কথা ভাবছিলাম কিন্তু ব্যস্ততার কারণে কখন যেন ভুলে গেছিলাম। দেখেন, এই ম্যাথটাই আমরা এভাবে করলাম না, আবার এই ম্যাথটা আমরা এভাবে করতে পারি। দেখেন এখানে কি ধরছি, যে প্রথম শপ থেকে সে এক্সটি চকলেট কিনছে। যদি মনে করি যে এটা হচ্ছে আমার প্রথম শপ, এটা হচ্ছে আমার দ্বিতীয় শপ, প্রথম শপে মনে করি চকলেটের দাম এক্স টাকা, তাহলে প্রথম শপ থেকে প্রথম শপে চকলেটের দাম, প্রতিটা চকলেটের দাম এক্স টাকা, তার মানে সে প্রথম শপে থেকে চকলেট পাইছে 120/x টি। দ্বিতীয় শপে চকলেটের দাম 3 টাকা কম, দ্বিতীয় শপে প্রত্যেকটা চকলেটের দাম x-3 টাকা, তার মানে সে দ্বিতীয় শপ থেকে চকলেট পাইছে 120/x-3 টি। এখানে এটা ছিল টাকা, এটা ছিল টাকা। এবার করলাম আমি টি আর টি। এখানে এক্স এর মান ধরছিলাম চকলেটের সংখ্যা, আর এখানে এক্স এর মান ধরছি টাকা। প্রথম শপে চকলেটের দাম এক্স টাকা, তাহলে 120 টাকায় এসে এতটি চকলেট পাইছে। দ্বিতীয় শপে চকলেটের দাম 3 টাকা কম, মানে x-3 টাকা চকলেটের দাম, তাহলে 120 টাকায় এসে এতটি চকলেট পাইছে। তাহলে প্রথম শপ থেকে পাইছে এতটি চকলেট, দ্বিতীয় শপ থেকে পাইছে এতটি চকলেট। এই দুইটা শপের টি এর মধ্যে পার্থক্য কি? বলছে যে দ্বিতীয় শপে সে 2টা মোর চকলেট পাইছে, তার মানে দ্বিতীয় শপের টি মাইনাস প্রথম শপ টি সমান সমান 2টি। এখানে যদি সে 10টা চকলেট পায়, এখানে পাইছে সে 12টা, মানে এখানে পাইছে 2টা বেশি। কিভাবে করব? 12 বিয়োগ 10, মানে 120/x-3 মাইনাস 120/x। দ্বিতীয় শপে এই যে বিয়োগ প্রথম শপ সমান সমান 2 সমান সমান 2। কাটেন, 2 দিয়ে 12কে কাটলে 6, 12কে কাটলে 6, মানে 1/x-3 1/x সমান সমান 1/60। 60 আর 60 কমন যায়, সোজা এখানে নিচে নিয়ে আসছি, এখানে 1 এখানে 1। এবার এটা সমাধান করেন, x সমান সমান আসে হচ্ছে 15। হ্যাঁ, x এর মান 15, তার মানে 15, x এর মান যদি 15 দিয়ে 20কে কাটলে 8, তার মানে প্রথম শপ থেকে সে চকলেট পেয়েছে 8টি, তাই না? তাহলে এই 8ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। দ্বিতীয়টা আমরা একটা দেখি, 8 তাহলে x এর মান কত? 15, তাহলে 15 মাইনাস 3 মানে কি 12। দ্বিতীয় শপে চকলেট, প্রথম শপে চকলেটের দাম, প্রতিটা চকলেটের দাম 15 টাকা, আর দ্বিতীয় শপে প্রতিটা চকলেটের দাম 3 টাকা কম, 12 টাকা। তাহলে 12 টাকায় আপনি 120 টাকায় 10টা চকলেট পাবেন। তাহলে প্রথম শপে চকলেট পাবেন 8টা, দ্বিতীয় শপে চকলেট পাবেন 10টা। প্রথম শপে চকলেটের দাম 15 টাকা, দ্বিতীয় শপে চকলেটের দাম 12 টাকা। তার মানে প্রথম শপ থেকে দ্বিতীয় শপে আপনার চকলেটের, দ্বিতীয় শপ থেকে প্রথম শপে চকলেটের দাম 3 টাকা বেশি, এই যে 3 টাকা। প্রথম শপ থেকে দ্বিতীয় শপে আপনি 2টা চকলেট বেশি পাবেন, এখানে পাবেন 8টা, এখানে পাবেন 10টা, এই যে সেই 2টা। প্রথম শপ থেকে দ্বিতীয় শপে আপনি 2টা চকলেট বেশি পাবেন, দ্বিতীয় শপ থেকে প্রথম শপে, দ্বিতীয় শপ থেকে প্রথম শপের দাম হচ্ছে 3 টাকা বেশি। তার মানে এই ম্যাথটা আমরা দুইভাবেই দেখাই দিলাম। এবার নিজের মতো করে খাতায় করেন। এই ম্যাথগুলো ব্যাংকে এবং বিসিএস এ প্রচুর আসে।
রিটেন ম্যাথ আসলে করাতে কষ্ট হয়ে যায়, অনেক কথা বলতে বলতে মনে করেন এই যে 18 মিনিট চলতেছে, টানা বক বক করতেছি। আমার হাতে ম্যাথ আছে আরো 4-5টা, আরো 5টা ম্যাথ আছে, যেখানে একটা ম্যাথ আছে এইচডব্লিউ, 2টা ম্যাথ আছে সেলফ টাস্ক, মানে আপনারা নিজেরা করবেন। বেশিক্ষণ ক্লাস কন্টিনিউ করলে আমার ক্লাস নিতে কষ্ট হয়ে যায়, আর কষ্ট হয়ে গেলে নেক্সট দিনে আবার ক্লাস আসতে মন চায় না। আজকে এই পর্যন্ত থাক, যেটুকুন দেখাইছি। বাকি যে ম্যাথগুলো আছে আজকের ক্লাসের অবশিষ্ট অংশ এবং কালকের ক্লাসের অবশিষ্ট অংশ, যদি কালকে সবটুকুন দেখাতে পারি দেখালাম, থেকে গেলে নেক্সট দিনে অংশীদারি কারবারের যে ক্লাস নেব ওর সাথে দেখাই দেব। আজকে এ পর্যন্ত, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে যারা আছেন, আর যাদের নামগুলো আমি বারবার বললাম অবশ্যই তাদের ফেসগুলো আমার কাছে অনেক বেশি পরিচিত হয়ে উঠবে, আর আমার সাথে থাকলে আপনাদেরই লাভ। আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা সবাই কি করবেন, খাতা কলম নিয়ে টেবিলে বসে এই অঙ্কগুলো আমি যে করাইছি এবার ধীরে ধীরে নিজের মতো করে প্র্যাকটিস করবেন, ম্যাথগুলো সমাধান করে আমাকে দেখাবেন। সবাই একটা কমেন্ট দেন, আগে জব পরে সব, কমেন্ট দিয়ে চলে যান। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি। যেতে যেতে, আমি তো কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি, আপনারা তো কথা বলতেছেন না। এই ম্যাথটা দেখেন, এটা হচ্ছে বেসিক ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আসছে 12 সালে, সেলফ টাস্ক করেন, নিজেরা করে দেন এই ম্যাথটা। সময় দিব সর্বোচ্চ 2 মিনিট, 2 মিনিটের ভিতরে এই ম্যাথটা করে দিবেন আপনাদের জন্য। এটা সেলফ টাস্ক, নিজেরা করেন, ম্যাথটা করে দিয়ে চলে যাবেন। আমি লাইনে থাকবো 2 মিনিট, 2 মিনিটের ভিতরে অ্যান্সার দিবেন। তার আগে সবাই একটু কমেন্ট দেন, আগে জব পরে সব।
কয় নম্বর ছিল এটা? 23 নম্বর ম্যাথ, তাই না? মশির ভাই আনসার কারেক্ট। হ্যাঁ, সেলফ টাস্ক। মশির ভাই আনসার দিচ্ছেন কত? 150। যাক, ভালো লাগলো যে আপনি অ্যান্সারটা করতে পারছেন, কিন্তু আপনি কি 2 মিনিটের মধ্যে করতে পারছেন? কতটুকু সময় লাগছে মশির ভাই কমেন্ট দেন তো। 150 এই অঙ্কের অ্যান্সার। আজকে এ পর্যন্ত, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। সবাই একটু কমেন্ট দিয়ে চলে যান, আগে জব পরে সব। আপনাদের মাথার ভিতরে এই দর্শনটা ঢুকাতে হবে যে আগে জব পরে সব, অর্থাৎ যে কোনো কিছুর বিনিময়ে আগে একটা জব নিতে হবে।